হ্যালো টোটাল 7টা ব্লক 8 আওয়ার এক্সাম এর মধ্যে প্রতি ব্লকে কোয়েশ্চন থাকে 40 কোয়েশ্চন 40 কোয়েশ্চন আর প্রতি ব্লকের জন্য সময় নির্ধারিত থাকে 60 মিনিট সো 7টা ব্লকে 7 আওয়ার আর 1 ঘন্টা হলো ব্রেক টাইম এখন ব্রেক টাইমটা খুব কেয়ারফুলি নিতে হয় কারণ ব্রেক টাইম নিজের ইচ্ছা মতো নিতে হয় সো এই জায়গায় একটু সতর্ক থাকতে হয় কেউ কেউ 2টা ব্লক দেওয়ার পরে ব্রেক নেয় 5 থেকে 10 মিনিটের তারপর পরে আরো 2টা ব্লক নেওয়ার পরে একটা লম্বা ব্রেক নেয় তারপর পরে আবার 2টা ব্লক দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট তারপর শেষ একটা 5-10 মিনিট এইভাবে তো এইদিকে একটু কেয়ারফুল নিজের মতো করে এই ব্রেকটা ম্যানেজ করে নিতে হবে সেকেন্ডে আসি কি কি সাবজেক্ট প্রিপারেশন নিতে হয় স্টেপ 1 এর জন্য সো স্টেপ 1 এ সাধারণত অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি জেনেটিক্স ইথিক্স এন্ড বিহেভিয়ারাল সায়েন্স বায়োস্ট্যাটিস্টিক্স এইগুলা সম্পর্কে এইগুলা বিষয়ে কোয়েশ্চন আসে মোস্ট ইম্পর্টেন্ট 3P বলে ওরা প্যাথোলজি ফিজিওলজি ফার্মা এই তিনটা থেকে প্রচুর কোয়েশ্চন আসে সো এগুলাতে অবশ্যই মাস্টার হইতে হবে আর কিছু জিনিস কয়েকটা জিনিস আমাদের বাংলাদেশে একটু কম পড়ি আমরা যেমন ইথিক্স জেনেটিক্স বায়োস্ট্যাটিস্টিক্স সো এগুলার উপর একটু বেশি জোর দিতে হবে কারণ এগুলা সম্পর্কে আমাদের নলেজ কম থাকে তো স্টেপ 1 এর পাস মার্ক হলো 192 এখন যদি আমি ভুল না করি সো জানুয়ারি 2022 থেকে এই নিউমেরিক্যাল স্কোরটা তুলে দিবে ওরা শুধু পাস ফেল রাখবে সো জানুয়ারি 2020 পরে এর আগে যারা নিউমেরিক্যাল স্কোর চায় তাদেরকে অবশ্যই জানুয়ারি 2022 আগে পরীক্ষা দিতে হবে আর কি তারপর খরচ প্রাইসিংটা বলি আমি ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য $150 পে করতে হয় তারপর স্টেপ 1 এর জন্য $975 প্লাস কেউ যদি বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে চায় ওইটার জন্য ইন্টারন্যাশনাল টেস্ট ডেলিভারি চার্জ আছে বাট ইউএসএ থেকে যারা পরীক্ষা দিবে ওইটা লাগবে না কেউ যদি আবার এক্সাম ডেট নিয়ে রিস্কেজুলিং করতে চায় রিস্কেজুলিং এর জন্য আবার কোনো কারণে পরীক্ষা দিতে পারলো না তখন ওইটা $100 থেকে $600 মধ্যে প্রতি পরীক্ষার জন্য 3 মাস এলিজিবিলিটি পিরিয়ড থাকে অ্যাপ্লাই করার মধ্যে 3 মাস একটা স্লট নিয়ে নিতে হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস এই 3 মাসের মধ্যে কেউ যদি এক্সাম দিতে না পারে সে আরো 3 মাস পাবে উইথ ফি দিয়ে ফিটা হলো $90 এক্সটেনশন করতে পারবে আরো 3 মাস কিন্তু এরপরে আর কোনো এক্সটেনশন নাই এই অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড হয়ে যাবে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে ওই $975 দিয়ে তারপর আসি স্টেপ 2 সিকে স্টেপ 1 নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আমাকে পরে আবার কোয়েশ্চন করবেন যেহেতু সময় শর্ট আমি আমার কথাগুলো শর্ট করে ফেলতেছি স্টেপ 2 সিকে হলো টোটাল 9 আওয়ার এক্সাম এইটা হলো টোটাল ব্লক থাকে 8টা ব্লক 8টা ব্লকে প্রতি ব্লকে 40টা কোয়েশ্চন 1 ঘন্টা করে প্রতিটা ব্লক পাসিং স্কোর হলো 209 আর যে সমস্ত সাবজেক্ট পরীক্ষায় আসে এগুলো হলো মেডিসিন সার্জারি পেডিয়াট্রিক্স ওবিজিওআইএন সাইকিয়াট্রি বায়োস্ট্যাটিস্টিক্স ইথিক্স এগুলো হলো পরীক্ষাতে ওরা টেস্ট হাইলি ফ্রিকোয়েন্ট টেস্ট করে এরপর স্টেপ 2 সিকের জন্য ফি হলো সেম $975 প্লাস ইন্টারন্যাশনাল টেস্ট ডেলিভারি চার্জ এটা সেম এলিজিবিলিটি পিরিয়ডের টাইমটাও 3 মাস থাকে এক্সটেনশন করতে পারবা আরো $90 দিয়ে
তারপর আসি স্টেপ টু সিএস। স্টেপ টু সিএস এখন কোভিড এর কারণে ওরা সাসপেন্ড করে রাখছে। এটা খুব সম্ভবত জুনের 2021 জুন পর্যন্ত সাসপেন্ডেড থাকবে। তারপরে ওরা নতুন করে আবার বুলেটিন দিবে। ইউএসএমএলই ওয়েবসাইটে বুলেটিনটা নতুন করে আসতে পারে কি হবে। আপাতত ওরা ওইটি এক্সামের মাধ্যমে থার্ড পার্ট দিয়ে ওরা ইভালুয়েশন করতেছে। ওই সিস্টেমটা আমি খুব ভালো করে জানি না, ওদের ওয়েবসাইটে হয়তো লেখা আছে। তো সিএস সম্পর্কে একটু বলে নেই, যদি আবার শুরু হয় তাহলে একটু উপকার হবে সবার। সিএস এক্সামটা হলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম। এখানে এক্সাম সাইটটা হলো সিএস এক্সামটা শুধুমাত্র ইউএসএল আইসা দিতে হয়, কারণ স্টেপ 1 আর স্টেপ 2 সিকে এটা যে কোনো জায়গায় দেয়া যায়। অনেক জায়গায় আছে ওদের প্রোমেট্রিক সেন্টার, বাট সিএস এর প্রোমেট্রিক সেন্টার অনলি ইউএস তে 4টা না 5টা স্টেটে আছে। সো আর আইএমজি দের জন্য বলে রাখি, আইএমজি ফ্রেন্ডলি সেন্টারটা হলো টেক্সাসে, হিউস্টনে। এটা মোটামুটি সবাই ওইখানেই দেয়, পাসিং রেটও ওইখানে ভালো। তারপর এক্সামে কি কি থাকে, এটা হলো 12 সিমুলেটেড পেশেন্ট কেস থাকে। এর মধ্যে 15 মিনিটস এক্সামিনেশনের জন্য 15 মিনিটস মানে হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, পেশেন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। আর 10 মিনিটসটা হলো নোট লিখতে হবে কম্পিউটারে আইসা। যার যে এক্সামিনেশন ফাইন্ডিং থাকে ওইগুলা 3টা বা 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখতে হবে। ওই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের আন্ডারে পজিটিভ নেগেটিভ ফাইন্ডিং গুলা লিখতে হবে, প্লাস ইনভেস্টিগেশন কি কি করতে হবে এই পর্যন্ত, কোনো ট্রিটমেন্ট লাগে না। এইচপিআই, তারপর হলো ভাইটাল সায়েন্স, ফিজিক্যাল এক্সামিনেশন, আর হলো ডিডির আন্ডারে পয়েন্টগুলা। এখন 3টা পার্টে ওরা স্টেপ টু সিএস এক্সামিনেশন নেয়। 3টা জিনিস দেখে, একটা হলো কমিউনিকেশন স্কিল, ইংলিশ প্রফিসিয়েন্সি আর ক্লিনিক্যাল এনকাউন্টার, এই 3টা। আর স্টেপ টু সিএস এ কোনো নিউমেরিক্যাল স্কোর নাই, শুধু পাস এন্ড ফেল। তারপর স্টেপ 1 স্টেপ 2 সিকে স্টেপ 2 সিএস দেওয়ার পরে সবাই যদি পাস করে ফেলেন তাহলে ইউএসএমএলই সার্টিফাইড হয়ে যাবেন। ইউএসএমএলই সার্টিফাইড হলে আপনারা রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওইটা হলো রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট। তারপর ইউএসএমএলই সার্টিফাইড হওয়ার পরে আপনি গিয়ে স্টেপ 3 পরীক্ষা দিতে পারবেন। আগে স্টেপ 3 পরীক্ষা দিতে পারবেন। স্টেপ 3 এর জন্য হলো স্টেপ 3 হলো 2 দিনের পরীক্ষা। ফার্স্ট দিন 220টা এমসিকিউ কোয়েশ্চন থাকে, 6টা ব্লকে 7 ঘন্টার পরীক্ষা। প্রতিটা ব্লকে 40টা কোয়েশ্চন করে। এর মধ্যে কোনো ব্লকে আবার 36, 37 এরকম কোয়েশ্চন থাকে। আর সেকেন্ড ডেতে হলো 9 আওয়ার্স এক্সাম। এটা হলো 180 এমসিকিউ কোয়েশ্চন 6টা ব্লকে থাকবে, প্লাস 13 কম্পিউটার বেস কেস সিমুলেশন থাকবে। এটা হলো ম্যাক্সিমাম, প্রতিটা কেস 20 মিনিটস লং। এই তো। আর আসলে ইউএসএমএলইর মেইন গোলটা হলো রেসিডেন্সিতে অ্যাপ্লাই করা। তো আমি বলবো জাস্ট শুধু পাস স্কোরের জন্য পড়াশোনা না করে কিভাবে স্কোরটা বাড়ানো যায় ওই বিষয়ে খেয়াল রাখা। ওই বিষয়ে আমাদের শামসুন্নাহর অপু ভালো বলবে, মাসুম আছে, মাসুমরা বুঝায় বলতে পারবে, বিশ্বজিৎ বণিক, মাহবুবুর সুমন, ওরা হাই স্কোরার, ওরা ভালো বুঝায় বলতে পারবে। আর কিছু তেমন আমার কাছে নাই। কেউ যদি কোনো কোয়েশ্চন করতে চান আমাকে কোয়েশ্চন করতে পারেন। এই এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে। ধন্যবাদ কামরুল মুমিন ভাই সুন্দর ইনফরমেশন আমাদেরকে শোনানোর জন্য।
অবশ্যই আমাদের সবগুলো পরীক্ষার একটা লক্ষ্য থাকে যে কিভাবে ভালো স্কোর করা যায়, এবং আমরা যারা লোকাল স্টুডেন্ট আছি আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে বাংলাদেশের পড়াশোনার সিস্টেম কেমন বা ইউএস এর সিস্টেম কেমন। তো আমাদের সামনে এ নিয়ে সবথেকে ভালো বলতে পারবেন আমার মনে হয় শামস আনোয়ার অপু স্যার। উনি জেএমসি গোল্ড মেডেলিস্ট, অনেকগুলো প্রফের, উনি হাইয়েস্ট স্কোরার, এবং উনি এখন আমাদের সামনে ডক্টর শামস আনোয়ার অপু স্যার উনি কথা বলবেন হাউ টু স্কোর গুড ইন ইউএসএমএলই এন্ড ইফেক্টিভ স্টাডি মেথডস নিয়ে কথা বলবেন, এবং উনি আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশ এবং ইউএস এর স্টাডি এবং এক্সামিনেশন সিস্টেমের যে কম্পারিজন এটা নিয়ে। আমি ডক্টর শামস আনোয়ার অপু স্যারকে রিকোয়েস্ট করব ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ জয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কথা শোনা যাচ্ছে বিশ্ব? Yeah, we can hear you. স্যার Go ahead. শোনা যাচ্ছে। আচ্ছা, গ্রেট। আমাদের এখানে সকালবেলা আর কি গুড মর্নিং টু অল হু আর ইন ইউএসএ, আর বাংলাদেশে এখন রাতের বেলা। আচ্ছা, ইফেক্টিভ স্টাডি আর হচ্ছে হাউ টু মেক এ গুড স্কোর, এই দুইটা নিয়ে যদি বলতে চাই, প্রথমে যেটা হচ্ছে যে কয়েকটা সাবজেক্টে আমাদের বেসিক, আমি যদি বলি যে আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে এই সাবজেক্টগুলোতে, সেই ক্ষেত্রে টেক্সট বুক খুব বেশি পড়ার দরকার নেই। যেমন সাবজেক্টগুলো যদি স্পেসিফাই করি, যেমন কামরানুল মোমিন যেটা বললো আর কি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, আর হচ্ছে এই তিনটা সাবজেক্টই মেইন। এই তিন সাবজেক্টে আমাদের যেটা হয় যে আমাদের বাংলাদেশের মানে স্টাডি বেসড যদি বলি, ফিজিওলজিতে দেখা যায় যে আমাদেরকে ফোর্স করা হয় মুখস্থ করার জন্য, বা কনসেপ্টটা বোঝার আগেই পরীক্ষা চলে আসতেছে। তো আমরা সবসময় একটা রাশের ভিতরে থাকি। আসলে এটার জন্য কেউ দায়ী না, আমার টিচারও দায়ী না, টোটাল হচ্ছে মানে পড়াশোনার সিস্টেমটাকেই আমি দোষারোপ করতে যাচ্ছি আর কি। হয়তোবা ডিউরেশনটা ঠিকভাবে দেওয়া নাই, বা কোর্স কারিকুলাম থেকে হয়তো অনেক জিনিস বাদ দেওয়া যায় যেন আমরা ফিজিওলজি বা এই যে স্ট্রং সাবজেক্টগুলো আছে এগুলো পড়ার সুযোগ পাই। তো এই তিনটা সাবজেক্টে যদি কারো মনে হয় যে আমার বেসিক নলেজটা স্ট্রং আছে, সেই ক্ষেত্রে আমি বলবো ইউএসএমএলই তে ভালো স্কোর করার জন্য এদের যে অনলাইন কিউ ব্যাংক আছে, এটাকে আমরা বলি ইউওয়ার্ল্ড, সেই ইউওয়ার্ল্ড বেসড পড়া, এবং সাথে হচ্ছে ফার্স্ট এইড একটা ছোট বই না, বড় বই, মানে যে বইটাতে সবকিছু কনসাইজ করে দেয় আর কি। এই দুইটা বেস যদি কেউ পড়াশোনা করতে পারে তাহলে ভালো একটা স্কোর আসে। তো অনেকেই একটু কনফিউশনে পড়ে যায়, আসলে আমি পরীক্ষা দিব কি দিব না, আমি কি প্রিপেয়ার্ড কিনা। এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাসেস করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এটা একটা সময় চলে আসে যখন নিজের স্ট্রেংথ দিয়ে ডিসিশন নিতে হয় যে না, ওয়েল আই এম প্রিপেয়ার্ড নাও। তো আমি যদি এখন একটু ইউওয়ার্ল্ড বেস কিভাবে পরীক্ষা নিতে মানে প্রিপারেশন নিতে হয় সেটা সম্পর্কে একটু বলি। ইটস কোয়াইট এক্সপেন্সিভ। বাংলাদেশে যারা এখন স্টুডেন্ট বা যারা ইন্টার্নশিপ করতেছে বা যারা ডক্টর, তাদের জন্য হয়তো এটা এক বছরের সাবস্ক্রিপশন কেনাটা অনেক ডিফিকাল্ট হবে আর কি। আমরা ডিফিকাল্টি ফেস করছি এটা। তো এটা মোটামুটি এই সাবস্ক্রিপশনের প্রাইস হচ্ছে about $550 or $600 for a year. তো কোয়েশ্চেন ব্যাংক যদি আপনার 2-3 জন মিলেও কিনতে পারেন, সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এই ইউওয়ার্ল্ড কে বলা হয় দি বাইবেল অফ ইউএসএমএলই এক্সামস। তো এখন ইউওয়ার্ল্ডটা কিভাবে সলভ করতে হবে সেটার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম। মনে করেন ইউওয়ার্ল্ডে যদি আমি ধরে নিই, স্টেপ 1 এ অ্যাপ্রক্সিমেটলি 3000 কোয়েশ্চেন আছে ইউওয়ার্ল্ডে। সেই 3000 কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু মনে করেন 4টা বা 5টা করে স্টেম দেওয়া আছে। আমি যদি প্রত্যেকটা স্টেমকে একটা করে কোয়েশ্চেন চিন্তা করি, সেই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হয়ে যায় কিন্তু অলমোস্ট 15,000, which is very enriched কিউ ব্যাংক। এখন এই প্রত্যেকটা স্টেমকে আমি কেন বলতেছি, কারণ দেখা যায় যে কোয়েশ্চেন যখন এরা সাজায়, তখন ওই কোয়েশ্চেনের ভিতরে একটা ওয়ার্ড দিয়ে, সিম্পল একটা ওয়ার্ড দিয়ে কিন্তু স্টেমের আনসারটা চেঞ্জ করা যায়। এবং যারা কোয়েশ্চেন মেকার তারা এটার উপরই কাজ করে সবসময়, যে হাউ টু মেক দ্য কোয়েশ্চেন। তো এরা আমাদের সাইকোলজিও জানে, আমরা কোনটা মিস করতে পারি ওইটাও এরা ভালো করে জানে আর কি। ওই জায়গাটাকে এটা অ্যাড করে দিয়ে বলবে যে নট প্রেজেন্ট, বলবে না যে অ্যাবসেন্ট, বলবে নট প্রেজেন্ট, যেন আমি এটাকে প্রেজেন্ট পড়ে নেই আর কি। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই জিনিসগুলোকে যদি কেউ পিক আপ করে নিতে পারে, তখন কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন সলভ করাটা খুব ইজি হয়ে যায়। আরেকটা এক্সাম্পল দেই, আমি মনে হয় বিশ্বদের সাথে শেয়ার করছি এটা। সিকে পরীক্ষার আগে আমি এমনি জাস্ট পড়ছিলাম আর কি, যে causes of prolonged QT। তো prolonged QT এর কজ, ওই যে QT প্রলঙ্গেশনের কজ আর কি, একটা কজ আছে এইচআইভি। তো এটা একদম লাস্টে লেখা আছে আর কি। তো এইচআইভি আমি পড়তেছি, হঠাৎ এইচআইভি মাথার সামনে মানে চোখের সামনে আসলো, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এইচআইভি কারো যদি থাকে তাইলে তারও prolonged QT হতে পারে।
এই জিনিসটা জাস্ট একটু ওইভাবে চিন্তা করছি আর কি। হয় কি আমরা যখন পড়ি তখন পড়তেই থাকি যে মানে একদম কজেস কি কি আছে, কিন্তু ওই ডিজিজ ওয়াইজ চিন্তা করে তারপর যে একটু যাওয়াটা, ওইটা হয়তো মানে আমাদের পড়াশোনার ট্রেন্ডের ভিতরে থাকে না আর কি বাংলাদেশে, যখন আমরা মুখস্থতে চলে যাই আর কি। তো আমি জাস্ট একটু এইচআইভি নিয়ে চিন্তা করতেছিলাম, আচ্ছা এইচআইভি তো কিউটি প্রলঙ্গেশন হতে পারে। এন্ড ট্রাস্ট মি, আমি সিকে পরীক্ষায় পরের দিন গিয়েই এই এইচআইভি বেসড কোয়েশ্চেন করে কিন্তু এরা কিউটি প্রলঙ্গেশন দিয়ে দিয়েছে এবং পেশেন্টের পাস মেডিকেল হিস্ট্রি সবকিছু বলে দিচ্ছে। বলে দিয়ে তারপর স্টেমে একটা অপশন ছিল এইচআইভি, আর কোনো অপশন নাই। মানে আর যেগুলো দিছে যেমন কোনো ড্রাগ এরকম কিছু আসতেছে না খোঁজে আর কি। তো আমার মনে হয় এটা এইচআইভি বেসড ইকুয়েশন করছে আর কি। তো এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম যে আমরা জানি যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট কি করতে পারে, যে সায়ানাইড পয়জনিং করতে পারে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। আমি চিন্তা করতেছিলাম, আচ্ছা অনেক সময় তো দাঁতের ব্যথার জন্য বাচ্চাদেরকে এই লোকাল অ্যানেস্থেটিক জেল দেওয়া হয়, ওইখান থেকে হয়তো বা সায়ানাইড টক্সিসিটি হতে পারে। আই ওয়াজ সারপ্রাইজড, মানে পরীক্ষার হলে গিয়ে এই কোয়েশ্চেনটা আমি পাইছি। আমি যেটা চিন্তা করলাম ওই কোয়েশ্চেনটাই পরীক্ষার হলে চলে আসছে আর কি। তো এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা স্টেমকে যদি আমি বেস করে নিজের মাথায় কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং স্কোরটা অনেক উপরে যাবে। আমার থেকে আমি আমি মানে কামরান যেরকম বলতেছিল বা তারা বলতেছিল যে আমি হাই স্কোরার, এরকম কিছু না। আমার থেকে ভালো স্কোরার কিন্তু জুনিয়র ব্যাচেও আছে। সো ইউ ক্যান অলসো টেক সাজেশনস ফ্রম দেম অ্যাজ ওয়েল। আমি আমার পার্সোনাল গুলো বলতেছি। পরীক্ষার সময় প্যাথোফিজিওলজি থেকে অনেক কোয়েশ্চেন আসে স্টেপ 1 এর বেলায়, বা স্টেপ 2 সিকের বেলায় প্যাথোফিজিওলজি থেকে অনেক কোয়েশ্চেন আসে। প্যাথোলজি মোটামুটি 70-80% কোয়েশ্চেন কভার করে দিবে। তো প্যাথোলজিটা একটু এক্সটেন্সিভলি পড়তে হবে। ক্যাপলান ক্যাপলানের বেসিক বইগুলা অনেক এনরিচড, কিন্তু সবগুলা পড়ার দরকার নাই। যেমন ফিজিওলজিটা পড়তে হবে। ফিজিওলজি পড়লে যেটা হবে যে এখানে কি প্যাটার্নে কোয়েশ্চেন আসতে পারে ওইটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। ফার্মাকোলজিটা পড়তে হবে। ফার্মাকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপলান ফার্মাকোলজি ডেফিনেটলি পড়তে হবে। আর হচ্ছে যে বায়োকেমিস্ট্রিটা পড়তে হবে, যেন একটা ওভারঅল ওভারভিউ পাওয়া যায় বায়োকেমিস্ট্রির, এবং সাথে বায়োকেমিস্ট্রিতে যে জেনেটিক্স পোর্শনটা আছে দিস ভেরি ইম্পর্টেন্ট। তো ফিজিওলজি প্যাথোলজি নিয়ে বললাম আর বায়োকেমিস্ট্রি নিয়ে বললাম। তো আরেকটা জিনিস যেটা কামরান বললো যে আমাদের দেশের পড়াশোনার প্রেক্ষাপটে আমরা যে সাবজেক্টগুলো সম্পর্কে আমাদের জ্ঞান কম, যেমন বায়োস্ট্যাটিস্টিক্স, দেন বিহেভিয়ারাল সায়েন্স এন্ড এথিক্স, জেনেটিক্স নিয়ে অনেক বিপদে পড়তে হয়েছিল যখন ইউএসএনডি প্রিপারেশন নেই। মানে অনেকগুলা টপিক বুঝতেছিলাম না কি করব এটা। ইভেন অনেকে সাজেশন দিল যে এমডি যারা করতেছে তাদের কাছে যাও একটু, বাংলাদেশে যারা এমডি করতেছে তারা হয়তো তোমার হেল্প করতে পারবে জেনেটিক্স নিয়ে, কিন্তু আলটিমেটলি কেউ হেল্প করতে পারে নাই। পরে বিভিন্ন মানে অনেক কষ্ট হয়েছে জেনেটিক্স প্রিপারেশনে। বায়োস্ট্যাটিস্টিক্স ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বায়োস্ট্যাটিস্টিক্স তো কিছুই জানতাম না, শুধু ওই সেন্সিটিভিটি স্পেসিসিটি এগুলো জানতাম, আর হচ্ছে ওই যে বেল শেপড কার্ভ ওইটা জানতাম। ওইটা হচ্ছে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স নলেজ ফ্রম কমিউনিটি মেডিসিন। তো তারপর আলটিমেটলি যেটা হইলো যে আমি চায়নাতে ছিলাম কিছুদিন, ওইখানে একটা মেডিকেল ইউনিভার্সিটির টিচার হিসেবে কয়েকদিন কাজ করি। তো ওইখানে আমি একটা সেশনে একটা সাবজেক্টের জন্য যাই, কিন্তু পরের সেশনে এরা বললো যে ইউ হ্যাভ টু টিচ বায়োস্ট্যাটিস্টিক্স ফ্রম নেক্সট সেশন। তো আমি একটু শকড আর কি, যে বায়োস্ট্যাটিস্টিক্স আমি কেমনে পড়াবো, আমি নিজেই জানি না এটা। পরে ওইখান থেকে মানে ডিগিং করা শুরু আর কি, যে বায়োস্ট্যাটিস্টিক্স শেখার চেষ্টা করি ওইখান থেকে। তো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট বায়োস্ট্যাটিস্টিক্স। এবং কোয়েশ্চেন গুলো কিন্তু কেউ যদি বেসিকটা জানে বায়োস্ট্যাটিস্টিক্স কোয়েশ্চেন আনসার করতে পারবে, ইটস নট ডিফিকাল্ট এট অল। আর স্টেপ 1 এর বেলায় যদি বা স্টেপ 2 সিকে বা স্টেপ 3 এক্সাম, এগুলোতে স্টেপ 3 তে স্পেসিফিকলি বায়োস্ট্যাটিস্টিক্স থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, এবং বায়োস্ট্যাটিস্টিক্স বেসডই বলা যায় কোয়েশ্চেন পরীক্ষাটাকে স্টেপ 3। তো এই বায়োস্ট্যাটিস্টিক্স প্রিপারেশনের জন্য কেউ যদি ওই যে ইওয়ার্ল্ড কিউ ব্যাংকের যে অপশন মানে কোয়েশ্চেন গুলো আছে স্টেপ 1 এর, বা সিকে তে যে কোয়েশ্চেন গুলো আছে, বা স্টেপ 3, এই তিনটা ইওয়ার্ল্ড কে যদি একসাথে করে প্রিপারেশন নেওয়া যায়, আই হোপ বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে প্রবলেম হবে না। আর এথিক্স নিয়ে যেটা, এথিক্স এর কোয়েশ্চেন গুলো যেমন কনরেড ফিশারের নাম সবাই হয়তো শুনছেন অলরেডি। কনরেড ফিশার এখানে 100 কেসের একটা পিডিএফ ফরম্যাটে সবার কাছে ফাইলটা থাকার কথা। ওইখানে অনেক কনসেপ্ট পাওয়া যাবে বিহেভিয়ারাল সায়েন্স এন্ড এথিক্স এর। আর পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এরা মোটামুটি আমরা বলি যে 20% এর মতো কোয়েশ্চেন এরা হয়তো ওই যে কি বলে এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন হিসেবে করতে পারে, মানে এরাও জানে না আনসার কি। এইটা এখান থেকে মানে পরীক্ষায় এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে দেখতে যাচ্ছে যে মেজরিটি কোনটা, মেজরিটি পিপল কি আনসার করবে, এখান থেকে একটা পুরো স্ট্যাটিস্টিক্স বেস ওইটার আনসার যাবে আর কি, এরকম একটা অবস্থা।
কিছু এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন থাকে। তো ইফেক্টিভ স্ট্র্যাটেজি আরেকটু এখন যদি একটু সামারাইজ করি, সামারাইজটা হচ্ছে এইরকম যে ইউওয়ার্ল্ড হচ্ছে দি বাইবেল ফর ইউএসএমএলডি এক্সাম। এটা আমি স্টেপ 1 দেওয়ার পর বুঝতে পারি বেশি, সিকে দেওয়ার পর মোটামুটি কনফার্ম হয়ে যায় যে দ্যাটস দি বাইবেল। আর স্টেপ 3 জন্য এই ইউওয়ার্ল্ড ছাড়া আর কিছু পড়ি নাই। অনেকে সাজেস্ট করবে হয়তো মাল্টিপল কিউ ব্যাংকে যাওয়ার জন্য, আমি বলবো মাল্টিপল কিউ ব্যাংকে যাওয়ার দরকার নাই, কারণ এটা কনফিউজিং হয়ে যায়। ইওয়ার্ল্ড হচ্ছে ডেইলি বেসিসে আপডেট হচ্ছে, অন্যান্য কিউ ব্যাংকের উপর আমি জানি না। ক্যাপলান কিউ ব্যাংক এগুলো অনেক আগে কিউ ব্যাংক ক্রিয়েট করা হয়েছিল, এটা আপডেট হয় না, এবং দেখা যায় কি যে ওল্ড ইনফরমেশনকেই আনসার ধরে এরা রেখে দিচ্ছে। কিন্তু পরীক্ষার সময় দেখা যাবে যে ইওয়ার্ল্ডে যেটা পড়ছেন ওইটা অপশনে আছে, ক্যাপলানে যেটা পড়ছেন ওইটাও অপশনে আছে, এখন আপনি আনসার নেবেন কোনটা। সো এই জন্য বলতেছি কনফিউশন না করে জাস্ট ইওয়ার্ল্ড বেস পড়েন, সাথে ফার্স্ট এইডে ইওয়ার্ল্ডে একটা কোয়েশ্চেন সলভ করবেন, সলভ করে সেই টপিকটা ফার্স্ট এইডে গিয়ে পড়বেন, পরে এখানে একটু এড করে নিবেন ইওয়ার্ল্ড থেকে যদি কোনো কিছু পাওয়া যায়, এবং সব ইনফরমেশন এক জায়গায় অ্যানোটেট করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে রিভিউ করাটা ইজি হয় এট দি এন্ড। এই তো এইটা ছিল আমার স্ট্র্যাটেজি পড়াশোনার। আর হ্যাঁ, আর আর কিছু না, আরেকটা টপিক হচ্ছে যে ডিফারেন্স বিটুইন, অ্যাকচুয়ালি এখন যখন আমরা রেসিডেন্সি করতেছি তখন দেখলাম যে বিভিন্ন মেডিকেল স্কুল থেকে বা মেডিকেল ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আসতেছে, সে এখানে রোটেশন করতেছে যে পিজি এজ এ থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, থার্ড ইয়ার থেকে এদের ক্লিনিক্যাল রোটেশন গুলো শুরু হয় আর কি। তো অনেস্টলি স্পিকিং এরা যে খুব আহামরি খুব একটা আমাদের থেকে বেশি জানে এরকম না, এদের হয়তো ওই যে টেকনোলজিক্যাল সাপোর্ট বেশি, বা দেখা যায় যে এরা একটু ইন্টারনেট ঘেটে ঘেটে পড়তেছে, বা এদের সবসময় একটা ইন্টারনেট অ্যাক্সেস আছে, এই জন্য দেখা যায় যে এরা হয়তো আমাদের থেকে একটু স্মার্ট, বাট ইনফরমেশন ওয়াইজ বা নলেজ বেসড আমার মনে হয় না এরা আমাদের থেকে খুব একটা ভালো জানে আর কি। আর এই তো আর কিছু স্পেসিফিক এখন তো মাথায় আসতেছে না। আচ্ছা আপু, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ হিয়ার, আমার একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ছিল। ওকে, বিকজ ফর এক্সাম্পল আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউএসএমএলই, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তুমি অনেকগুলো রিসোর্সের নাম বললা, ঠিক আছে, I really don't know about them. So specifically তুমি একটু যদি আরেকবার সামারাইজ করে বলো যে তোমার অনলাইন সোর্স হচ্ছে এইটা, আর মানে জাস্ট একটু এলাবোরেটলি যদি একটু তোমার মানে রিসোর্সগুলো একটু এক্সপ্লেইন করো। ওকে, এখন যদি কেউ এটা একটু নোট করতে চান সো ইউ ক্যান। আমি যদি আবার বেসিক সায়েন্স থেকে শুরু করি, যে বেসিক সায়েন্সের 3টা সাবজেক্ট 3P যেটা বলে, ফিজিওলজি, ফার্মাকোলজি এবং হচ্ছে প্যাথোলজি, এই 3টা সাবজেক্টে খুব ভালো গ্রিপ থাকতে হবে। এখন ফিজিওলজির জন্য কি পড়তে হবে? ফিজিওলজির জন্য আমাদের ফিজিওলজির যে নলেজ আছে দ্যাট ইজ গুড নলেজ, কিন্তু এটাকে একটু ইউএসএমএল-এর প্যাটার্ন করে নিতে হবে, ইউএসএমএল স্টাইলে সেটাকে ফরম্যাট করে নিতে হবে একটু। তো ফরম্যাট করার উপায় কি? ফরম্যাট করার উপায় হচ্ছে যে ক্যাপলান ফিজিওলজি বইটা পড়তে হবে। সো ক্যাপলান ফিজিওলজি বই পড়লে যেটা হবে, বোঝা যাবে যে পরীক্ষার সময় বা আমার নলেজটা কোন দিকে নিয়ে যাওয়া উচিত বা কিভাবে সাজানো উচিত ওইটা বোঝা যাবে, কিন্তু আপনার মাথায় নলেজটা আছে অলরেডি। ইফ ইউ আর থার্ড ইয়ার স্টুডেন্ট, অলরেডি ফিজিওলজি নলেজ গুলো আছে, ওইটাকে একটু প্যাটার্ন করে নিতে হবে। দ্যাট ইজ অ্যাবাউট ফিজিওলজি। এবার আসি যদি প্যাথোলজি নিয়ে বলি, প্যাথোলজিতে আমাদের নলেজ অনেক, আবেদ স্যার অনেক ভালো পড়ায় আনডাউটলি, কিন্তু প্রবলেম হচ্ছে একটা যে আমাদের পড়াশোনাটা ওই যে হিস্টোপ্যাথোলজি স্লাইড বেসড পড়াশোনা হয় না, অনেক কম। হিস্টোপ্যাথোলজি হয়তো আমরা স্লাইড গুলা স্যাররা দেখায় আমাদের, বা আমরাও টেক্সট বুক বের করে দেখার সুযোগ নাই, আমরা ওই সময়টা আমরা হয় কি স্লাইড সহ মুখস্থ করে ফেলে। অ্যাকচুয়ালি স্লাইডটা তো মুখস্থ করার বিষয় না, স্লাইডটা হচ্ছে যে একটা একবার দেখে সেটা মানে ভিজুয়াল মেমোরিতে রেখে ওই রকম থাকতে পারে স্লাইড, এইটা চিন্তা করা। তো এইটার জন্য এই এই জিনিসটা প্যাথোলজির জন্য খুব ইম্পর্টেন্ট যে স্লাইডটাকে দেখতে হবে আর কি। তো প্যাথোলজির যে নলেজটা আমাদের আছে সেটা দ্যাটস গ্রেট নলেজ, ওইটাকে যদি আমি আরেকটু ইউএসএমএল এর স্টাইলে সাজাতে চাই, সেই জন্য আমাকে যেটা করতে হবে যে প্যাথোমা নামে একটা বই আছে বা প্যাথোমার ভিডিও লেকচার্স আছে, এগুলো সবার কাছে অ্যাভেলেবল থাকার কথা যারা ইউএসএমএল প্রিপারেশন নিচ্ছে। ওই প্যাথোমার লেকচারটা খুব বেশি এনরিচড, এবং এই লেকচারটা কেউ যদি খুব মনোযোগ দিয়ে দেখে আর কি, সেই ক্ষেত্রে তার অনেক ধরনের মেমোরি ক্রিয়েট হয়ে যায়, সেটা ভিজুয়াল মেমোরি হোক, সেটা অডিটরি মেমোরি হোক, যে ধরনের মেমোরি আমরা ইউজ করি না কেন সবকিছু এখানে একসাথে ইনপুট করা যায় প্যাথোলজি প্রিপারেশনের জন্য। সো প্যাথোমার ভিডিও লেকচার এটা যদি সম্ভব হয় 2বার দেখে নেবেন, প্যাথোলজি প্রিপারেশন। সাথে এরপর আসে যদি ফার্মাকোলজি প্রিপারেশন,
ফার্মাকোলজি, আচ্ছা ফার্মাকোলজি হচ্ছে পরীক্ষার সময় এটা একটা সাবজেক্ট যেখানে আপনি পরীক্ষার হলে আপনার টাইম সেভ করতে পারবেন। টাইম সেভের যে বিষয়টা কিরকম, মনে করেন যে আপনার পরীক্ষাটা হচ্ছে কিন্তু যে আপনি কতটুকু জানেন, ডেফিনেটলি এটা একটা বিষয়। তার সাথে হচ্ছে যে কতটুকু জানেন এবং কতটুকু স্মার্টলি জানেন, সেটা কতটুকু স্মার্টলি আপনার মাথায় সেটা প্যাকেট করে রাখা আছে আর কি, কত ইজিলি আপনি সেটা বের করে নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে ইটস অ্যাবাউট এক্সাম। তো ফার্মাকোলজিতে যেটা করতে হবে যে ক্যাপলানের ফার্মাকোলজি বইটা পড়তে হবে। ওইখানে পড়লে কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। আর ইউওয়ার্ল্ডে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কিউ ব্যাংকের কোয়েশ্চেন গুলা মোর দেন ইনাফ ফার্মাকোলজির জন্য। এবং মনে রাখবেন যে ফার্মাকোলজিতে পরীক্ষার হলে অনেক বেশি সময় বাঁচানো যায়। সময় বাঁচানো বলতে জিনিসটা এরকম, মনে করেন আপনাকে আনসার করতে হবে 40 কোয়েশ্চেন্স ইন 60 মিনিটস। এখন প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সমান গুরুত্ব ক্যারি করে। আমরা করি কি অনেক সময় যে একটা কোয়েশ্চেনের পেছনে অনেক বেশি সময় দিয়ে দিই, দেখা গেল এই কোয়েশ্চেনের জন্য হয়তো অ্যালটেড টাইম হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড ফর এক্সাম্পল, কিন্তু আমি এখানে টাইম স্পেন্ড করে ফেললাম 2 মিনিট, তখন দেখা যাবে পরের কোয়েশ্চেনটা একটু স্ট্রেন হয়ে যাচ্ছে, পরের কোয়েশ্চেনটা আমি শেষ করতে পারতেছি না। এই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনে সমানভাবে সময় দিয়ে সলভ করার চেষ্টা করা উচিত। শুধু তাই না, ওই যে ফার্মাকোলজি বা মাইক্রোবায়োলজি যেসব সাবজেক্টে স্ট্রেইট কোয়েশ্চেন থাকে, ওই সাবজেক্টগুলোর কোয়েশ্চেনে বেশি সময় নেওয়া যাবে না। ওইগুলো হচ্ছে পরীক্ষার সময় একটা গিফটের মতো আর কি, এটা একটা গিফট দিয়ে দিল, এটা শেষ করে ফেলতে হবে উইদিন 30 সেকেন্ডস অর সো, যত আর্লি সম্ভব। যাতে এইখানে যে সময়টা বাঁচবে ওইটা যেন আমি একটা টাফ কোয়েশ্চেনে গিয়ে টাইমটা স্পেন্ড করতে পারি, একটু চিন্তা করে সময় বের করতে পারি। এবং মনে রাখবেন যে পরীক্ষার রেজাল্টটা কিন্তু বেস করে যে আপনি কতটা টাফ কোয়েশ্চেন আনসার করতে পারলেন কারেক্টলি, ওইটার উপর বেস করে আপনার স্কোরের কার্ভটা উপরের দিকে যাবে। আর কতটা ইজি কোয়েশ্চেন আপনি মিস করলেন ওইটার উপর বেস করে স্কোরের কার্ভটা নিচের দিকে যাবে। সো দুইটাই ইম্পর্টেন্ট, সহজ কোয়েশ্চেন মিস না করাটা ইম্পর্টেন্ট, আর টাফ কোয়েশ্চেন পারতে পারলে তো সেটা ডেফিনেটলি আপনার স্কোরটা উপরের দিকে যাবে আর কি। তবে এটাও সত্য যে পরীক্ষায় আমরা যে কোয়েশ্চেন গুলো মিস করে আসি সেগুলো হচ্ছে ইজি কোয়েশ্চেন গুলো আমরা মিস করে আসি। সবাই পরীক্ষার হলে ইজি কোয়েশ্চেন গুলো মিস করে আসে, পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে তার বারবার ওইটাই চিন্তায় আসতেছে, হ্যাঁ হ্যাঁ এটা আমি কেমনে মিস করে আসলাম। আচ্ছা, এই তো 3টা সাবজেক্ট নিয়ে বললাম। আর বাকি যেগুলা যে বায়োস্ট্যাটিস্টিক্স বললাম যে ইউ ওয়ার্ল্ড এর কোয়েশ্চেন বেসড, বিহেভিয়ারাল সায়েন্স এথিক্স এর জন্য ইউ ওয়ার্ল্ড কোয়েশ্চেন। স্টেপ 1 এর প্রিপারেশন যখন নেবেন তখন এই সাবজেক্টগুলোর জন্য বায়োস্ট্যাটিস্টিক্স, এথিক্স, এই সাবজেক্টগুলোর জন্য স্টেপ 2 সিকের যে কিউ ব্যাংক আছে সেটা একটু সাথে দেখে নেওয়ার চেষ্টা করে নেবেন। আপনার হয়তো কোয়েশ্চেন ব্যাংকের অ্যাক্সেস নাই, কিন্তু একই সময় হয়তো বা জেএমসি ব্যাচের অন্য স্টুডেন্টরা হয়তো সিকে দিচ্ছে, এদের কাছ থেকে একটু তাদের অ্যাক্সেসটা নিয়ে ওই টপিকগুলোর কোয়েশ্চেন দেখে নিন। সো এটা অনেক হেল্প করবে পরীক্ষার সময়। আর এই তো, এনি কোয়েশ্চেনস? শাকির চৌধুরী, আই থিংক একটু ক্লিয়ার হয়েছে। আমরা বরং পড়ে আসি। জয়, আপ টু ইউ। ধন্যবাদ শামসানুর অপু স্যার, অনেক ইনফরমেটিভ ছিল। আমি আবারও যারা আমাদের অডিয়েন্স আছেন, অলমোস্ট জুম এবং ফেসবুক মিলিয়ে অলমোস্ট 100 প্লাস অডিয়েন্স, তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ফেসবুকের কমেন্ট বক্সে অথবা জুমের যে চ্যাট অপশন আছে ওইখানে কমেন্টসে জানাবেন। আমরা সেশনের শেষে ইনশাআল্লাহ এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। স্কোরিং এবং স্টেপ সম্বন্ধে জানার পর যে জিনিসটা প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে সিভি। তো আমাদের সামনে এখন কিভাবে সিভিটা বিল্ড আপ করতে হয় এবং রেসিডেন্সির বা রিসার্চের অপশন গুলা কি কি এবং রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো নিয়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের জেএমসি 10 ব্যাচের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মাহবুবুর রহমান সুমন ভাই। ডক্টর মাহবুবুর সুমন ভাইকে আমি অনুরোধ করবো ওনার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য, ওনার সাজেশনস গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদাব এবং গুড ইভিনিং সবাই বাংলাদেশ থেকে শুনতেছো। I like to give a big thanks to Kamran and Oppu because they already made my life easy. They talked so effective way on effective strategy. I just want to add few things, you know. So একটা সে বলতেছিল লং কোয়েশ্চেন সম্পর্কে, মানে বিফোর গোয়িং টু মাই টপিকস, লং কোয়েশ্চেন আমি যেটা করছি ডিউরিং মাই এক্সাম, ইফ লাইক এক্সামের স্টেম অনেক লম্বা বা হার্ড আমার মনে হইতেছে যে আমি বুঝতেছি না, আই ইউজুয়ালি স্কিপ দোজ কোয়েশ্চেন, জাস্ট মার্ক অন দ্য টপ, ইফ আই হ্যাভ টাইম এট দ্য এন্ড তাইলে আমি শুধু ওইগুলো আনসার করছি। বাট কারণ আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু স্পেন্ড অন ওয়ান কোয়েশ্চেন, লাইক
never spend too much time on one question, and at the end you are missing 3-4 questions. That's not gonna make you a good score. And ওরা একটা জিনিস মিস করছে, I would say, like study partner. If you don't have any continuous and effective study partner, then forget about good score. দুই একজন হয়তো একটু মানে ব্যতিক্রম থাকতে পারে, but study partner for USMLE is a must. About genetics, so genetics এ অনেক আমাদের বুঝতে অনেক কষ্ট হয়, so ডক্টর নাজিবের কিছু লেকচার আছে, যদি তোমরা চাও, I know it's very lengthy, অনেক time consuming, but Dr. Najib's lecture is very helpful to understand genetics and some of the very tough topics in USMLE. একজন কোয়েশ্চেন করছে স্টেপ 3 সম্পর্কে, so I know from Howard, like step 3 is like us, like we are all graduate and we have low score, so in those cases step 3 helps a lot. So they try to differentiate between with your competitor. If you have step 3, there's a big positive, but it's not mandatory. আর আর কয়েকটা জিনিস, যেমন একটা হলো গিয়ে মানে ডিসিশন স্ট্রেস. Before you start preparation for USMLE, main thing like, are you serious? Are you going to start? Can you do it? And stuff like that. So এই ডিসিশন স্ট্রেসটা আমাদের প্রিপারেশন স্ট্রেসের কিন্তু বেশি। সো এইখানে এই যে কথা বলা সবার সাথে, ডিসিশন স্ট্রেসটা করতে সাহায্য করে। Once you decided that I am going for USMLE and I will do a good score, that's it. The actual preparation doesn't take that long, but decision stress take even more toll on you. আর সবাই একটা জিনিস হয়তো চিন্তা করো যে 8 hours exam, 9 hours exam, how I will do it. ওই ডে বিফোর যে তুমি অ্যাংশাস হবে এই ব্যাপারটা নিয়ে, it will kill you, but actually the 8 hours exam will not kill you. When you go to the exam room, it's nothing. Like 8 hours you're sitting in front of a computer. So আমি বলবো যে এই জিনিসগুলো মাথায় রাখতে। এখন আমার টপিকস, talking about CB. So it's not like I'm just have to do study and USMLE world and that's it and I'll have a good score. From beginning you have to focus on your CV, like what is going to put at the end of, it's like আমি পাস করলাম 3টা এবং I'm not done, it's not like that. So গ্রাজুয়েশন ইয়ার সিবিতে যে কয়েকটা জিনিস বা তোমার যখন অ্যাপ্লিকেশনটা ওরা করবে, অ্যাসেস করবে, কম্পেয়ার করবে, most important thing is graduation year, not score. I would say most important is graduation year. So এখন মানে এই দেশে ওরা যেটা করে আর কি, যখন মেডিকেল স্কুলে থাকার সময় যে স্টুডেন্ট, ওরা স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে এবং সিএস সব পাস করে ফেলে, আর আমরা শুরু করি আফটার গ্রাজুয়েশন। সো আমাদের জন্য অলরেডি উই আর লেট। এবং আমরা যারা ইন্টারন্যাশনাল আইএমজি যারা, আমরা অনেক বড় স্কোর করে আসতেছি, 265, 275, কিন্তু ওরা ওর অনেক কম স্কোর দিয়ে ম্যাচ করতেছে, কারণ ওরা মানে যারা রেসিডেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, ওরা চিন্তা করতেছে যে ও তো অনেক সময় পাইছে স্কোর করার জন্য, আমার স্টুডেন্টরা তো পড়তেছে, ক্লাস করতেছে এবং এক্সাম দিতেছে, সো দেয়ার স্কোর উইল বি লো and the other people's score will be high, because so this is very important. Number 2 is don't spend too much time between steps. So এখন যদি তুমি স্টেপ 1 দিছো 2008 এবং 2016 গিয়ে 275 পেয়ে গেছো স্টেপ 2 সিকেতে, দ্যাট ডাজন্ট মেক এনি, আমি বলবো না এত লং, কারণ 7 বছরের ভিতরে সব কমপ্লিট করতে হয়, কিন্তু বেশি গ্যাপ যদি হয় তাহলে ওরা প্রোগ্রাম ডিরেক্টর এটাও চিন্তা করে যে ও তো অনেক সময় নিয়ে শিখে দিচ্ছে, সো তার স্কোর ভালো হয়েছে। সো এইগুলোও ইম্পর্টেন্ট। আমি যদিও বলতেছি, আই নো ইটস ভেরি টাফ, ইটস নট লাইক ইজি, লাইক I sit for exam on January for CK and CS September, it's not easy. So graduation ইয়ারা সবাই মাথায় রাখবা। আর স্টুডেন্ট অবশ্যই স্টেপ 1 দেয়া যায়, কিন্তু পুরো প্রসেসটা আমি ডিটেইলস জানি না। সো স্টুডেন্ট অবস্থায় যদি কেউ পারো বা কলেজের পারমিশন নিয়ে স্টেপ 1 দিতে পারো, এটা একটা অপশন। এবং internship is not mandatory for USMLE or getting your main certificate. So internship is optional, but it will add something on your CV that you have some experience, but it's not mandatory. So এটা একটা গ্রাজুয়েশন ইয়ার যত স্কুইজ করা যায় তত ভালো। কিন্তু আমি এটাও বলবো না যে গ্রাজুয়েশন হিয়ার, সো 2 years is the best, 5 years is golden, 10 years, আমি আমার রেসিডেন্সি প্রোগ্রামে 15 years, 17 years, 19 years পোস্ট গ্রাজুয়েশন ওরাও রেসিডেন্সি করতেছে।
সো যখন তোমার গ্রাজুয়েশন ইয়ার অনেক লম্বা হবে তখন ওরা দেখবে যে তুমি এর ভিতরে কি করছো, তুমি কোনো মেডিকেল কলেজে কাজ করছো বা রিসার্চ করছো বা ইয়েতে তোমার ডক্টরের সাথে কাজ করছো, এগুলা যদি তুমি গ্যাপটা ফিল করতে পারো তাইলে তোমার ইটস নট এ বিগ প্রবলেম, যদি দেন ইউ হ্যাভ দ্য গুড স্কোর। আর আমাদের যেহেতু বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কে প্রচুর সাপোর্ট পাওয়া যায়, যে যারা অলরেডি লাইক famous doctor, they usually write LOR and they help us to cover this gap. Yeah, so after graduation year score, so Dr. Samsanwar already told us a lot about that. And as I said, experience, প্রতিটা জিনিস তুমি যখন গ্রাজুয়েশন ইয়ারে পরে, যারা এখানে তোমার লং গ্রাজুয়েশন ইয়ার আসছো, তারা গ্রাজুয়েশনের পরে প্রতিটা জিনিস তোমরা করছো সবকিছু নোট রাখবা, এভরিথিং হেল্পস, লাইক ইভেন we go to the community, there was a like community medicine tour-এ যাই, তো ওইখানে গিয়ে যদি আমরা কিছু করি বা মেডিকেল ক্যাম্প বা আমি কোনো ফ্রি ক্লিনিক করতেছি, বা ওরা যেটা লাইক করে যে তোমার সিভিতে তুমি আর ইউ ডুইং এনি ভলান্টিয়ার ওয়ার্ক, সো ভলান্টিয়ার ওয়ার্ক show them your compassion on medicine, যে তুমি কোথাও ভলান্টিয়ার করতেছো, কাউকে ফ্রি চিকিৎসা দিতেছো, মেক শিওর ইউ পুট দোজ অন ইউর সিভি, এবং মেক শিওর ইউ নোট অল দ্য ভলান্টিয়ার ওয়ার্ক, even you are doing donating blood, this is a volunteer work and they take it seriously, that you have passion for medicine, you have passion to help people. It's not like আমাদের অনেকেই আছে, যে আমি সন্ধানীতে কোনো মেম্বার ছিলাম না, বাট আমি কিছুদিন গেছি আসছি, ওদের সাথে কাজ করছি, ব্লাড ডোনেট করছি, কিন্তু এগুলো যে সিভিতে পুট করবো, আমি নেভার থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এইগুলোও তোমরা নোট করবা, এগুলোও সিভিতে রাখবা। দেন কাম টু রিসার্চ, এটা হলো কি আমাদের একটা উইক পয়েন্ট আইএমজিদের জন্য, কিন্তু ওরা ওইটা আমাদের জন্য তো সিরিয়াসলি নেয় না, কারণ ওরা জানে যে আমরা আমাদের মেডিকেল স্কুলিং এন্ড প্রসেসিং ইজ নট লাইক দ্যাট, যে আমাদেরকে রিসার্চে ভালো হতে হবে। রিসার্চ ইজ মোর ইম্পর্টেন্ট ফর ফেলোশিপ, নট ফর রেসিডেন্সি। বাট যদি তোমার এটা অবশ্যই যদি তোমার যেখানেই তোমার এক্সপিরিয়েন্স থাকবে ওইটা তোমার কাজে লাগবে। সো অ্যাটলিস্ট কেস রিপোর্ট, তো আমরা তো হসপিটালে যারা কাজ করি তারা তো ডেইলি কোনো না কোনো ইন্টারেস্টিং কেস দেখতেছি, তো তোমাদের কাছে যদি এরকম কোনো ইন্টারেস্টিং কেস থাকে ইনক্লুডিং ফাইনাল ডায়াগনোসিস এন্ড দ্য পারমিশন ফ্রম দ্য পেশেন্ট, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট টু গাইড ইউ। I will share my email and I can also go for a session over Zoom to discuss how you can build your write a nice case report, and USA তে পাবলিশ করতে যদি কোনো হেল্প লাগে আমি এটাও করতে will try my best. So কেস রিপোর্টটা তোমরা করতে পারো। আবার ইন ফিউচার যদি আমার I have after finishing my fellowship আমার যদি টাইম থাকে তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখতেও আমি গাইড দিতে পারি এবং বসতে পারি যদি কেউ ইন্টারেস্টেড থাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে। আর ভিসা স্ট্যাটাস ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট হিয়ার। সো নট লাইক ইউএসএ তে টু টাইপ অফ প্রোগ্রাম আছে, যারা ভিসা অফার করে আর যারা ভিসা অফার করে না। সো যারা ভিসা অফার করে তারা দেখবে না তোমার ভিসা আছে কি নাই, সো যারা অফার করে তারা দেখবে তোমার গ্রাজুয়েশন ইয়ার এবং তোমার নাম্বার 2 স্কোর, নট নাম্বার 1 স্কোর। আর এক্সপিরিয়েন্স যখন তোমার স্কোরও থাকবে না, তোমার ভিসা স্ট্যাটাস থাকবে না, নেক্সট তোমাকে আগায় নিবে তোমার এক্সপিরিয়েন্স। আর বাট একটা জিনিস অফ দ্য বক্স, লাইক তোমার যখন সবকিছুতেই কিছু লিমিটেশন থাকবে, নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ ইউর লিঙ্ক। তো এমন না যে তোমার কিছুই নাই তাও তুমি রেসিডেন্সি পাবা না, দ্যাটস নট ট্রু। তখন লিঙ্ক কাজ করে, এটা নট লাইক বাংলাদেশে শুধু লিঙ্ক কাজ করে, এই দেশেও লিঙ্ক কাজ করে। সো যদি প্রোগ্রাম ডিরেক্টরের সাথে তোমার পরিচিত কেউ কানেকশন থাকে, তো প্রোগ্রাম ডিরেক্টর চাইলেই তোমাকে নিতে পারে। ইটস আপ টু প্রোগ্রাম ডিরেক্টরের একার ডিসিশন না, কারণ এখানে গভর্নিং বডির মিটিং হয় এবং দ্য পারসন হুইন ডুইং ইন্টারভিউ তারা সবাই বসে ডিসিশন নেয়, কিন্তু ওরা চাইলেই কোনো উইক ইয়েকেও তোমার কোনো একটা পজিটিভ পয়েন্ট বের করে তোমাকে নিয়ে নিতে পারে। সো লিঙ্কস ইজ অলসো ইম্পর্টেন্ট। তোমরা যখন তোমার ইউএসএমএল পড়া শুরু করবা তখনই বিল্ড ইউর লিঙ্ক, টক উইথ দ্য পিপল এন্ড গেট কানেক্টেড উইথ দ্য পিপল, because it will help you at the end of your journey. So এই 5টা পয়েন্ট আমি অলওয়েজ এমফাসাইজ করি। গ্রাজুয়েশন ইয়ার, নাম্বার 2 স্কোর, নাম্বার 3 your experience is anything, ভলান্টিয়ার, এক্সটার্নশিপ, বাংলাদেশে কোথাও কাজ করতেছো, যেখানেই যাবা যেখানেই কাজ করবো ওইখান থেকে ওই ডিরেক্টরের কাছ থেকে একটা লেটার নিয়ে আসবা যে ইউ ওয়ার্ক দেয়ার and you learn this. So এবং সিভিতে put everything you know.
পেশেন্ট ম্যানেজমেন্ট থেকে প্রসিডিওর, thoracentesis, paracentesis, intubation, whatever you did, put everything and show in your CV that how skilled you are. This matters. আর অ্যাপ্লিকেশন নিয়ে এইগুলা হলো কি সিবি সম্পর্কে। আর যদি কারো কোনো কোয়েশ্চন থাকে স্পেসিফিক পয়েন্টে, ডোন্ট হেসিটেট টু আস্ক। এবং যেহেতু বিশ্ব প্রোগ্রাম চিফ রেসিডেন্ট এবং অপু চিফ রেসিডেন্ট, ওরা এইসব ব্যাপারে আরো ভালো জানে। So please don't hesitate to interrupt me, if you need to. Application ecfmg.org এ গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। USMLE ID কিভাবে করতে হয় কামরান বলে দিছে। He already talked about the pricing and everything. 186 এর এখন যেটা সুবিধা হয়েছে ওইটা ইলেকট্রনিক্যালি করা যায়। আগে আমাদের অনেক ঝামেলা ছিল, কালার ম্যাচিং করতে হবে, প্রিন্সিপালের সাইন এক্স্যাক্টলি হইতে হবে। এখন ওই ঝামেলাগুলো নাই, কারণ ওরা সরাসরি মেডিকেল স্কুলে পাঠায় দেয়, ওরা ইলেকট্রনিক সাইন করে পাঠায় দেয়। সো ইটস সো ইজি নাও। আর তুমি যে ইউ আর দ্য রাইট পারসন, এটা এখন নোটারি ক্যামে তুমি এরকম আরেকজনের সাথে ভিডিও কল করবা, সে তোমাকে আইডেন্টিফাই করে সাইন করে দিবে যে ইউ আর দ্য রাইট পারসন। সো নোটারি ক্যামে এটা করা হয়। এখন দুইটা কনসার্ন, যে সবাই এখন ভাবতেছে যে 2022 থেকে পাস ফেল, তখন কি হবে? সো এটা শুধু জাস্ট টু কারেক্ট হিয়ার, ইটস অনলি ফর স্টেপ 1, নট ফর সিকে। সো 2021 থেকে স্টেপ 1 এ শুধু পাস ফেল হবে, স্টেপ 2 সিকে তে তখনও স্কোরিং। সো তোমার যদি এমন হয় যে ইউ আর নট এবল টু পাস ফেল হলে যেটা হবে যে আমেরিকান গ্রাজুয়েটরা বেশি চান্স পাবে তোমার চেয়ে। কিন্তু এখানে কথা হইলো কি, আমেরিকান গ্রাজুয়েটরা অলরেডি বেশি চান্স পায়, দুই একজন বাদে ম্যাক্সিমামই ইয়ে করে, ম্যাচ করে। সো দিস প্রবলেম উইল বি দ্য সেম লাইক নাও। But CK you have chance to prove yourselves. You are better than American graduates. So এইটা একটা। আর আরেকটা যেটা হইছে 2024 থেকে সবগুলা মেডিকেল স্কুলকে এটাকে বলে WFME, ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল স্কুল, ওইটার আন্ডারে ক্রেডেনশিয়াল হইতে হবে। সো আমি যেটা দেখলাম যে আমাদের মেডিকেল স্কুল অলরেডি ক্রেডেনশিয়াল, বাট আমি তোমাদেরকে বলবো মেডিকেল স্কুলের যারা অফিসিয়াল আছে তাদের সাথে কথা বলো, তাদেরকে মেক শিওর করতে বলো, যে তাদেরকে ইমেল করতে বলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল স্কুলকে, যে রাগিব রেবেকে কি কিছু করতে হবে কিনা, কোনো আপডেট করতে হবে কিনা। কারণ দেখা গেল যে এট দ্য এন্ড হঠাৎ করে ওদের কোনো পেপার যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে 2024 এর পরে কিন্তু এটা অনেক ঝামেলা হবে। সো সামওয়ান ফ্রম আওয়ার মেডিকেল স্কুল শুড ইমেল দেম। I have the email address. I can text in the group. So someone should email them and ask them, do I need to do anything or not? So this is very important. Okay, I'll check. Okay, let me put it here. Okay, so next. So after তো যখন তুমি অ্যাপ্লিকেশন করবা তোমার কি কি লাগবে? So you guys already know you need your main certificate, you need your medical school performance evaluation, it's also called MSPE. আমার কাছে MSP এর স্যাম্পল আছে, যদি কারো লাগে। আমাদের মেডিকেলের অলরেডি একটা আছে, when we started our processing বিশ্ব already created one for us, so this is already helpful. So if you guys want to modify or update anything, I have a sample from a medical school here, you can use that. তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, যেটা ভার্সিটি থেকে তুলতে হয়, সো ওইটা লাগবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মেইন সার্টিফিকেট, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হবে না, আর এমএসপি লাগবে। সো এটা রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট। we already talked about case research. So case report বাদে abstract, manuscript আর randomized control trial, বাট ওইগুলো তো আমাদের দেশে হয় না, সো ওইগুলো নিয়ে এত সময় স্পেন্ড করার কিছু নাই। আর এইরকম তোমার সিভি বিল্ডের এইগুলা তোমার কনকারেন্টলি করতে হবে। তোমার এট এ টাইম ইউ আর প্রিপেয়ারিং ফর USMLE, you have to build up your CV, so you have to work on your CV at the same time. Last about fellowship, আমার কাছে মনে হয় এটা যেহেতু রেসিডেন্সি নিয়ে উই ফোকাসিং মোর, ফেলোশিপ নিয়ে এখন অত কিছু বলার নাই, বাট ডিফারেন্ট টাইপ অফ ফেলোশিপ আছে আর ডিফারেন্ট টাইপ অফ রেসিডেন্সি. I don't know if everyone is planning for medicine, but
তোমার মেডিসিন বাদেও আরো অনেক ধরনের রেসিডেন্সি আছে, আমরা অলরেডি জানি জেনারেল সার্জারি, তারপরে যদিও জেনারেল সার্জারিতে আইএমজি দের একটু কম প্রাধান্য দেওয়া হয়, কিন্তু ইন্ডিয়ানরা বা পাকিস্তানিরা প্রচুর জেনারেল সার্জারি যাইতেছে। তারপরে আছে তোমার সাইকিয়াট্রি এবং পেডিয়াট্রিক্স। সো পেডিয়াট্রিক্স এবং সাইকিয়াট্রিতে যেটা হয় তোমার ইউ নিড ইভেন লোয়ার স্কোর দেন ইন্টারনাল মেডিসিন টু ম্যাচ। সো কারো যদি লোয়ার স্কোর হয় তাহলে ইয়ে করার কিছু নাই, কিপ ইউর option or broad. So try to apply medicine, psychiatry, pediatrics if you have interest. I'm not saying like if you don't have interest go there, because এখানে যেটা হবে তোমার, তুমি যেখানেই যাও তোমার এলওআর লাগবে এবং এলওআর লেটার অফ রিকমেন্ডেশন। সো তুমি যদি মেডিসিন নিয়ে এতদিন কাজ করতেছো, হঠাৎ করে প্ল্যান করলে পিডিয়াট্রিক্সে যাবা, তখন তোমার কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছ থেকে তোমার এলওআর নিতে হবে। সো এইরকম কইরো না যে তোমার একটাতে প্রিপারেশন আরেকটাতে অ্যাপ্লাই করবো, এটা কাজ হবে না। কারণ ওরা আরেকটা জিনিস যেটা খুব ইয়ে করে প্রাধান্য দেয়, সেটা হলো গিয়ে হাউ ফোকাসড ইউ আর, হাউ পেশেন্ট ইউ আর অ্যাবাউট মেডিসিন। এখন তুমি সারা জীবন কাজ করছো সার্জারিতে এবং হঠাৎ করে মেডিসিনে এসে অ্যাপ্লাই করলা, it will not help. They will find all the option to kick you out from their list, কারণ that means you are not focused and you don't know what you are doing. So সার্জারিতে প্ল্যান থাকে সার্জারি ফোকাসড কাজ করবা, আমি বলতেছি যদি সাইকিয়াট্রি এরকম, কিন্তু অপশন ওপেন রাখবা, কারণ প্রতিটা অপশনের জন্য তোমার আলাদাভাবে কাজ করতে হবে। তুমি পিডিয়াট্রিক্স এর জন্য পিডিয়াট্রিক্সের লেটার অফ রিকমেন্ডেশন হবে, তো লেটার অফ রিকমেন্ডেশন নিয়ে তো টেনশন নেওয়ার কিছু নাই, কারণ নিউ ইয়র্কে ইচ এন্ড এভরি ফিজিশিয়ানের কাছে তুমি গেলে ইচ এন্ড এভরি ফিজিশিয়ান উইল হেল্প ইউ টু হ্যাভ এ লেটার অফ রিকমেন্ডেশন। সো দিস এন্ড আফটার রেসিডেন্সি ফেলোশিপ মেডিসিন থেকে তুমি অনেক ধরনের ফেলোশিপ আছে, ইনফেকশাস ডিজিজ, নেফ্রোলজি, পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, এন্ড আই এম মিসিং সামথিং, গ্যাস্ট্রোএন্টারোলজি। সো গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি তুলনামূলক টাফ টু গেট ইনটু। নাম্বার 3 পজিশনে আছে পালমোনারি এন্ড ক্রিটিক্যাল কেয়ার, এরপরে ইটস ভেরি ইজি টু গেট ইনটু নেফ্রোলজি এন্ড ইনফেকশাস ডিজিজ। সো আই গেস ওইটা পরে আরো আলোচনা করা যাবে আফটার রেসিডেন্সি। So I think that's about it. কারো যদি কোনো কোয়েশ্চন থাকে I'm happy to answer. আর যেটা বললাম আর কি, ওই এক্সপেরিয়েন্স, একটা ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স আমি বলছি, যেখানে পাবা ভলান্টিয়ার, ইভেন যে কোনো হসপিটালে, যারা ইউএসএ তে আসো তারা ইউএস হসপিটালে ভলান্টিয়ার করো যদি এক্সটার্নশিপ না পাও বা অবজারভারশিপ না পাও। আমি অবজারভারশিপ বা এক্সটার্নশিপ কিছুই করি নাই, so I have very little idea on that. Even if you are able to get into as a research assistant, that's also open your way to residency. So Howard University Hospital আসলে এখানে কোনো observership বা externship নাই, they strictly don't allow any of them, but people sometimes can get into as a research assistant. So এরকম যদি কারো অপশন থাকে তাহলে I would say please go for it. But first thing first, your preparation, your steps. All right. So thank you so much. I'll go back to Joy. থ্যাংক ইউ মাহবুব হোসেন ভাই, অসম্ভব ভালো একটি স্পিচ ছিল। অনেকের অনেক কোয়েশ্চেন আশা করি আছে, তো অনেকেই কমেন্টস বক্সে কোয়েশ্চেন লিখতেছেন, তো আশা করি কমেন্টস বক্সে আপনারা অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। যেগুলো উত্তর কমেন্টস বক্সে দেওয়া পসিবল না, সেগুলো আমরা পরবর্তীতে আবার আমাদের গেস্টদের কাছে যাব, ওনারা উত্তর দিবেন। আমরা ইতিমধ্যে আমাদের 3 জন স্পিকারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জেনেছি, স্টেপস এবং আরো বিষয়াদি নিয়ে, কিভাবে সিভি এনরিচ করতে হয়। তো তারপরে যে জিনিসটা আসে যে ভিসা ইস্যু কিভাবে হবে, আমার পোস্ট রেসিডেন্সি কিভাবে হবে, বা আমার ক্যান্ডিডেট সিলেকশন গুলো কিভাবে হবে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু ব্রিফ আইডিয়া দিয়ে আমাদের সাথে কথা বলবেন ডক্টর বিশ্বজিৎ বণিক ভাই, জেএমসি 10 ব্যাচ। আমরা আসলে খুবই গর্বিত বা খুবই ভালো বোধ করছি যে জেএমসি 10 ব্যাচের এতজন ভাই তো ভালো পজিশনে আছেন এবং ওনারা আমাদের নিয়ে চিন্তা করতেছেন। সো আমি ডক্টর বিশ্বজিৎ বণিক ভাইকে রিকোয়েস্ট করব ওনার স্পিচটা আমাদের উদ্দেশ্যে ডেলিভার করার জন্য। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ আমার বাকি বন্ধুদের সবাই এরকম একটা নাইস একটা আইডিয়া দেওয়ার জন্য। ইউএসএমএল এর জার্নিটা অনেক টাফ বাট কোয়াইট ইন্টারেস্টিং আর এনজয়েবল। ইট টেকস কোয়াইট টাইম। সো উদ্দেশ্য ছিল আমাদের এই সেশনটা করা যাতে তোমরা এটা জানো আগে, তারপর ডিসিশন নাও, তারপরে নিজের ডিসিশনটা দৃঢ় করো আর এটা ফুলফিল করো।
সবচেয়ে বড় কিটা এখানে হচ্ছে মোটিভেশন। আমার মনে হয় সেটা, ইফ ইউ আর মোটিভেটেড এনাফ ইউ উইল গেট ইট ডান। এটা সবাই করতে পারে, আমরাও করেছি, অনেকেই করে। একটা দুইটা জায়গায় পা ফসকায় যেতে পারে, তো স্টেপ ব্যাক করা যাবে না। ওয়ান্স ইউ ডিসাইড অ্যাবাউট ইট এটা করবে তো করতেই হবে। সুমন সবকিছুই বলে দিয়েছে মোটামুটি। তো রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই আগে স্টেপগুলো শেষ করতে হবে। আইএমজি দের জন্য, যারা আমরা অন্য দেশ থেকে গ্রাজুয়েশন করেছি, তাদের জন্য স্টেপ 3টা সিভিতে অনেক সৌন্দর্য আনে। তো প্রোগ্রামগুলো অ্যাসিওর হয় যে ওর স্টেপ 3 পাস করা নিয়ে আমাকে টেনশন করতে হবে, ইজ অলরেডি স্টেপ 3 গ্রাজুয়েট। কারণ রেসিডেন্সি ইজ কোয়াইট বিজি, সময় পাওয়া, প্রিপারেশন নেওয়া ডিফিকাল্ট। আর কারো যদি কোনো এই অন্য এক্সামে স্কোর একটু লো থাকে, স্টেপ 3 পাস থাকলে তখন প্রোগ্রাম অ্যাসিওর থাকে যে স্টেপ 3 পাস নিয়ে আমার কোনো টেনশন করতে হবে না। কারণ কোনো রেসিডেন্ট যদি স্টেপ 3 পাস না করে, এটা প্রোগ্রামের ডিসক্রেডিট হয়। অ্যাপ্লিকেশনের জন্য আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রথম যেটা সুমন বললো, ইয়ার অফ গ্রাজুয়েশন। যত আগে আসা যায় অ্যাপ্লিকেশন প্রসেসে তত ভালো। 5 ইয়ার্স এর একটা কাট অফ থাকে ইউজুয়ালি, রাফলি 5 বছর পুরনো হলে অনেক প্রোগ্রামই নিতে চায় না। এখানে আবার এক একটা প্রোগ্রামের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আছে। কোনো প্রোগ্রাম এই বিষয়ে স্ট্রিক্ট, কোনো প্রোগ্রাম এই বিষয়ে আবার একটু রিল্যাক্স। কেউ পুরনো গ্রাজুয়েটও নেয়। দুই ধরনের প্রোগ্রাম থাকে। ইউনিভার্সিটি প্রোগ্রাম আছে যেগুলো ইউনিভার্সিটির আন্ডারে চলে, আবার কিছু আছে কমিউনিটি প্রোগ্রাম। মানে এইসব প্রোগ্রাম গুলা একটা হসপিটাল যেখানে রেসিডেন্সি করা যায়। সবকটারই স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি ইজ প্রিটি গুড। মিনিমাম স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি অনেক হাই, সবাই সব জায়গায় ভালো ট্রেনিং পায়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো দেখে ওরা, স্কোরস, ইয়ার অফ গ্রাজুয়েশন, ভিসা ইস্যু, আর সিভি। সিভির ক্ষেত্রে সুমন যেগুলো বললো, পাবলিকেশন একটা ইস্যু, ভলান্টিয়ার ওয়ার্ক ইস্যু, এরপরে কি করেছে, যদি গ্যাপ থাকে কারো এটা এক্সপ্লেন করতে হবে সিভিল অ্যাপ্লিকেশনের মধ্যে, যে কেন গ্যাপ, কি করেছে এতদিন। প্রোগ্রাম গুলো লাইক করে না কেউ 3 বছর ধরে বাসায় বসে শুধু ইউএসএমএল প্রিপারেশন নিয়েছে, বা কোনো পেশেন্ট দেখে নাই, বা কোনো ক্লিনিক্যাল ওয়ার্কে ছিল না। আমি যখন ইন্টারভিউ করি কাউরে এখানে এই রেসিডেন্সির জন্য, আমি যদি দেখি 3 বছর সিভিতে হিউজ গ্যাপ, ওই সময় কি কি করেছে বা কোনো পেশেন্ট দেখা নাই, তো আমরা লিটারালি স্টেপ ব্যাক, যে ও পেশেন্ট দেখার টু পারফর্ম অ্যাজ এ ফিজিশিয়ান এটার অভ্যাস হারাই ফেলছে। বেশি পুরনো গ্রাজুয়েট হলে পিছুপা হয়ে যায়, কারণ দেখা যায় যে বয়সের কারণে এত এনার্জেটিক্যালি কাজ করতে পারবে কিনা একটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। সবগুলোই ওভারকামেবল। এখন ওভারঅল সবাই যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে ওভারঅল অ্যাপ্লিকেশন দেখে। সব অ্যাপ্লিকেশনে কিছু উইক পয়েন্ট থাকে, কিছু স্ট্রং পয়েন্ট থাকে, সবকিছু দেখে কমিটি বসে একটা ডিসিশন নেয়। এখন এক একটা প্রোগ্রামে 10টা 12টা 15টা, কোন জায়গায় 3টা এরকম সিট থাকে। তো ওরা অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ করে, আর হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে। তো শুরুতেই যেটা ওরা করে, ওরা একটা ফিল্টার সেট আপ করে দেয় সফটওয়্যারে, যে আমরা 5 বছরের পুরনো গ্রাজুয়েট নেব না। তখন অটোমেটিক্যালি একটা হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন আউট হয়ে যায়। যদি কাউকে পার্সোনালি চেনে বা কেউ যদি ওই প্রোগ্রামে কাজ করে থাকে, তাহলে এটা অন্য হিসাব। এরপর ওইখান থেকে বেছে বেছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেখে। শুধু যে অ্যাপ্লিকেশন দেখে তা না, পার্সোনাল স্টেটমেন্ট নামে একটা জিনিস আছে, এটা লিখতে হয় রেসিডেন্সির জন্য। ওটা প্রোগ্রাম ডিরেক্টররা খুব মনোযোগ দিয়ে পড়ে, যে কেন সে আমাদের জন্য, কেন ইউএসএ তে আসছে, কেন ইউএসএ তে রেসিডেন্সি করতে চায়, ওর ফিউচার গোল কি, কেন ওর ইন্টারেস্ট ইন্টারনাল মেডিসিনে, কেন ওর ইন্টারেস্ট নিউরোলজিতে, লাইফ স্টোরি কি, কি কারণে মোটিভেটেড, প্রোগ্রামের কাছ থেকে কি আশা করে, আমাদের প্রোগ্রাম সম্পর্কে কি লাইক করে, ও এই ক্যান্ডিডেটটা এই প্রোগ্রামে ভালো ফিট হবে কিনা। এই সমস্ত সবকিছু দেখে যদি ওদের ভালো লাগে, তাহলে ওরা ইন্টারভিউর জন্য কল করে। এই বছর ইন্টারভিউ গুলো মোস্টলি সব জুমে হয়েছে। ইউজুয়ালি ইউনিভার্সিটিতে যেতে হয়, ওইখানে গিয়ে অ্যাটলিস্ট 4 থেকে 6 জনের সাথে ইন্টারভিউ করতে হয়। ইন্টারভিউ হয়ে গেলে তারপরে সব ইন্টারভিউ বোর্ডে যারা ছিল ওরা এবং প্রোগ্রাম ডিরেক্টর একসাথে বসে ওরা দে টক অ্যাবাউট ইচ ক্যান্ডিডেট, কার কি ভালো দিক, কার কি খারাপ দিক। তারপর ওরা একটা র্যাঙ্ক অর্ডার লিস্ট ক্রিয়েট করে, যে কাকে তারা চায় 1 by 1, 1 2 3 4 এরকম করে। এরপর এটা ওরা সাবমিট করে ইসিএফএমজি এর কাছে। ও বাই দ্য ওয়ে, ইন্টারভিউ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় ইরাস নামে একটা সফটওয়্যার আছে। এত ডিটেলস এখন জানার দরকার নাই, যখন তোমরা ওই পর্যায়ে যাওয়া তখন জানবা। আর ক্যান্ডিডেটরাও, মানে যারা আমরা
বাইরে থেকে আসছি, আমরাও ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের একটা র্যাঙ্ক লিস্ট সাবমিট করি, যে আমি 5টা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, এই 5টা জায়গার মধ্যে আমি 1 নম্বরে কোনটা চাই, 2 নম্বরে কোনটা চাই, 3 নম্বরে কোনটা চাই, এইভাবে। এরপরে এটা 2 প্রোগ্রামের র্যাঙ্ক লিস্ট আর ক্যান্ডিডেটের র্যাঙ্ক লিস্ট, এটা ম্যাচ করার পরে যেখানে সুইট পয়েন্টে গিয়ে মিট করে, সেখানে ওই ক্যান্ডিডেটের ওইখানে গিয়ে রেসিডেন্সি করতে হয়। ইন্টারভিউ প্রসেসটা কোয়াইট স্ট্রেসফুল, আর ওইখানে অনেক আর্টও আছে ইন্টারভিউ দেওয়ার, আমি খুব ডিটেলসে এখন যাব না। তবে ওভারঅল কিছু কথা বলি, অ্যাজ এ ইন্টারভিউয়ার ওরা যেটা দেখে সেটা হচ্ছে, ওরা একবার ইন্টারভিউতে দেখে ফেললে আর ওরা স্কোর নিয়ে কোনো কথা বলবে না। ওরা দেখে অ্যাজ এ পার্সন এই ফিজিশিয়ানটা কেমন, ও টিমের সাথে মিশে কাজ করতে পারবে কিনা, ইজি গোয়িং কিনা, ইংলিশ ভালো কিনা, কমিউনিকেট করতে পারবে কিনা, আর লেভেল অফ ইন্টারেস্ট কিরকম, আর এনার্জেটিক কিনা। এই জিনিসগুলো কেউ যদি এগুলোতে মিস করে যায় ইন্টারভিউর সময়, বা কেউ যদি বোঝে যে না, ও হি উড নট বি এ প্রেজেন্ট পারসন টু ওয়ার্ক উইথ, স্কোর যতই হাই হোক, যতই পাবলিকেশন থাকুক, কোনো প্রোগ্রাম নেবে না। কেউ যদি এটা বুঝে যে ওর ইংলিশ এতই উইক যে বোঝা যায় না, বা ওর পেশেন্টরা বুঝবে না, তখন ওরা ওই ক্যান্ডিডেট নেবে না। কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এরপর যদি ম্যাচ হয়ে যায় তাহলে আসে রেসিডেন্সি। রেসিডেন্সি ডিফারেন্ট স্পেশালিটির জন্য ডিফারেন্ট রকম, যেমন ইন্টারনাল মেডিসিন 3 বছরের রেসিডেন্সি, যদি নিউরোলজি করো তাহলে এটা হবে 4 বছরের রেসিডেন্সি, 1 বছর ইন্টারনাল মেডিসিন করতে হবে, 3 বছর নিউরোলজি করতে হবে। পেডিয়াট্রিক্স করলে 3 বছরের রেসিডেন্সি, আর একটা আছে মেডিসিন পেডিয়াট্রিক কম্বিনেশন, এটা 4 বছরের রেসিডেন্সি। ইউজুয়ালি আমাদের দেশের গ্রাজুয়েটরা ইদার যায় মেডিসিন, মোস্ট অফ দ্য টাইম মেডিসিনে যায়, ফ্যামিলি মেডিসিনে যায়, বা নিউরোলজিতে যায়। সার্জিক্যাল স্পেশালিটিতে কম্পারেটিভলি কম যায়, বাট কারো ইন্টারেস্ট থাকলে আমি ডিসকারেজ করব না, আসতে পারো। বাট সিভি বিল্ড করে যেখানে আসবে সেখানেই যাবে, এটা হচ্ছে কথা। আর লেটার অফ রিকমেন্ডেশনের কথা আমি একটু বলবো। ইউনিভার্সিটি প্রোগ্রামগুলো লেটার অফ রিকমেন্ডেশন গুলো খুব মনোযোগ দিয়ে পড়ে, বিশেষ করে যদি কেউ কোনো ইউনিভার্সিটি প্রোগ্রামে কাজ করে থাকে, ওই ইউনিভার্সিটির প্যাডে যদি লেটার অফ রিকমেন্ডেশন থাকে, ওরা দেখবে কার সাথে কাজ করেছে, এবং আমরা ইন্ডিভিজুয়ালি রিচ করি যে কার সাথে কাজ করছে। আমি ওদের ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ও কেমন ছিল, কি ভালো ছিল, কি না ছিল। প্রোগ্রাম ডিরেক্টর তাই করে। বোঝা যায় না যে এত কিছু হয় ব্যাকগ্রাউন্ডে, কিন্তু অনেক চেকিং হয় করে, তারপর একটা স্পেশাল এত টাইট ফিল্টারের মধ্যে দিয়ে রেসিডেন্সি ক্যান্ডিডেট সিলেকশন হয়, এরপরে হয় র্যাঙ্কিং। ভয় পাওয়ার কারণ নাই, কারণ যে এত হাজার হাজার প্রোগ্রামের মধ্যে একটা ক্যান্ডিডেট শো প্রোগ্রামে অ্যাপ্লাই করে, সো সব জায়গায় সবাই যায়। ম্যাচ হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে অনেক প্রোগ্রাম ফিল হয় না। আমেরিকায় ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটদের নিড আছে এবং থাকবে, আমরাই আসবো, আমরাই পাবো, সো ডিসকারেজ হওয়ার কোনো কারণ নাই। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ধৈর্য ধরে করতে হবে। রেসিডেন্সি কোয়াইট স্ট্রেসফুল। ফার্স্ট ইয়ার যে কোনো রেসিডেন্সিতে অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, মাথা পাগল হয়ে যাবে, এবং ট্রেনিং এর স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি কোয়াইট হাই। They will make sure you get ready to practice. প্রত্যেকটা প্রোগ্রামের মিনিমাম কোয়ালিটি অনেক হাই। এরকম হওয়ার কারণ নাই যে এই প্রোগ্রামে গিয়েছি বা এখানে পেয়েছি ছোট প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, এখানে আমার ভালো ট্রেনিং হবে না, কোনো এরকম হওয়ার কোনো কারণ নেই। বেসিক ট্রেনিং সব জায়গায় মোর দেন এনাফ। আর সেকেন্ড ইয়ারে একটু রিল্যাক্স, থার্ড ইয়ারে আরো রিল্যাক্স, আমার এখন 4th ইয়ার, আমি আরো অনেক বেশি রিল্যাক্স, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয় বেশি। এরপরে ফেলোশিপ ডিফারেন্ট, ইয়েতে তো অনেক, নিউরোলজিতে 18 রকম ফেলোশিপ আছে করার পরে, নিউরোলজি রেসিডেন্সি করার পরে। ইন্টারনাল মেডিসিনে তো আরো আছে। ফেলোশিপ করাটাও জরুরি না, ইটস আপ টু ইউ। কেউ যদি if somebody wanna start working and make money, that is quite good too. You would have a lot of things on your plate. জবের কোনো শর্টেজ নাই এজ এ ফিজিশিয়ান ইন ইউএসএ। আর আমার ক্ষেত্রে তো আরো নাই, নিউরোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি, এগুলা ক্রাইসিস, সুপার ক্রাইসিস। ইন্টারনাল মেডিসিনও সুপার ক্রাইসিস। যে কোনো জায়গায় যেতে চাও জব পেয়ে যাবা। ভিসার ব্যাপারটা একটু বলি। যদি গ্রিন কার্ড থাকে তাহলে এটা হচ্ছে ক্রিম, মানে বা সিটিজেন হলে কোনো ইস্যুই নাই। এছাড়া 2 রকম ভিসা আছে, J1 আর একটা বলে H1।
কিছু কিছু প্রোগ্রাম J1 দেয়, কিছু কিছু প্রোগ্রাম H1 দেয়। H1 ভিসাটা ক্যাটাগরি হিসেবে ভালো, কারণ তাইলে হয় কি যে রেসিডেন্সি শেষ করার পরেই ইউ ক্যান গো ফর জব এনিওয়্যার অন H1। যদি J1 এ যাও, J1 ভিসার প্রোগ্রামে যাও, তাহলে একটা রিমোট এরিয়ায় ইউএস এর 2 বছর কাজ করতে হবে, এরপরে ইউ ক্যান সুইচ টু H1। ইউএস এর রিমোট এরিয়াও অনেক ভালো, সো এরকম বাবার কোনো কারণ নাই যে এই সুমনের মতো গোলাপগঞ্জে গিয়ে কেউ ফায়ার রাখবে, ওইরকম কিচ্ছু না, ঠিক আছে। অনেক উন্নত, হসপিটাল গুলো অনেক ভালো, এখানে হসপিটাল গুলো অনেক হাই স্ট্যান্ডার্ডের, কাজ করাও মজার, কলিগিউটি ফ্যান্টাস্টিক, অনেক সাপোর্ট আছে হসপিটালে, ইউ ক্যান এনজয় মেডিসিন। যাই হোক, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নাই, শুরুতেই এত অনেক কিছু প্লেটে দিয়ে দিছি আমরা, টু মাচ ইনফরমেশন। টেক ওয়ান স্টেপ এট এ টাইম, টেক ইউর ডিসিশন ফার্স্ট। উদ্দেশ্য ছিল আমাদের এটাই যে তোমরা এটা জানো, বোঝো, ডিসিশন নাও এটা তোমাদের স্যুট করে কিনা। যদি স্যুট করে তাহলে চোখ বন্ধ করে নেমে পড়ো, এবং আনটিল ইউ আর ডান ডোন্ট স্টপ। ওভারঅল 2-2.5 বছরের মধ্যে রেসিডেন্সি ম্যাক্সিমাম এর মধ্যে চলে আসতে হবে। পিছায় যাবা, যত দেরি করবা তত ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু। আমার জন্য ডিফিকাল্ট ছিল, 5 বছরের পুরনো গ্রাজুয়েট ছিলাম, 1-2 বছরের মধ্যে চলে আসতে পারলে বেস্ট। আমাদের পাশের দেশের এরা এই আমাদের তুলনায় অনেক স্মার্ট, ওরা মেডিকেল স্কুলে থাকতে ওদের সব পরীক্ষা শেষ। আমি ইন্টারভিউ করতেছি, এরা এখনো গ্রাজুয়েটই না, দে আর ডান উইথ এভরিথিং, শুধু স্টেপ 3 বাকি। মানে আমি জানি না ওরা কেমনে করে, বাট দে ডু ইট। তো ওরা যেহেতু করতে পারে, আমরাও করতে পারবো। অনলাইন থাকো, ডিসিশন নাও, আর স্টাডি পার্টনারের কথাটা, এটার কোনো অল্টারনেটিভ নাই। 2-3 জন একসাথে মিলে পড়ো, একজন আরেকজনকে স্টিমুলেট করো, যারা ডিসকারেজ করে স্টে অ্যাওয়ে ফ্রম দেম। এটা হচ্ছে আরেকটা ক্লু। মানুষ অনেকে অনেক কথা বলবে যে এটা করো না ভাই, এই সেই, তুমি তোমার ডিসিশন নাও। যদি কেউ ডিসকারেজ করতে চায় তাহলে বলবো ভাই চা খা, চলে যা, শেষ। আর কোনো বাড়তি কথা বলার এখানে কিছুই নাই। অনেক টাকা লাগে, বাট একসাথে এত টাকা লাগে না। সো ফ্যামিলি সিচুয়েশন সাপোর্ট করলে ম্যানেজ করতে পারবা। আমি ম্যানেজ করতে পারছি, আমি অড জব করছি, সুমনও করছে, আমি প্রিটি শিওর। সো সবই করা যায়, ইটস ডুয়েবল। ইফ ইউ ড্রিম ফর ইট, ইউ ক্যান ডু ইট। আমি আর আমার কথা বেশি বাড়াবো না, কোশ্চেন থাকলে আমি নিতে রাজি। থ্যাংক ইউ। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, অনেক ইন্সপায়ারিং ছিল আপনার কথাগুলা। আশা করছি আমরা সামনে আরো অনেকগুলো সেশন করতে পারবো, এবং এরই ফাঁকে আমি মাসুম ভাইকে একটু ধন্যবাদ দিতে চাই যে গ্রুপ স্টাডি বা স্টাডি পার্টনার বা অনেকগুলো ভালো মানুষের একটি স্থান, মানে যারা করতে চায় বা যারা পড়তে আগ্রহী তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক আমরা ইউএসএমএল নিয়ে মোটামুটি আমরা অনেক কিছু জেনেছি, এবং বিশ্বজিৎ ভাই যেটা বললেন যে একদিনে আসলে অনেক বেশি কিছু হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক কিছুই শিখবো, বা আমাদের ভিডিওগুলো থাকবে, আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো। আমরা এবার একটু প্লেব এবং ইউকে ক্যারিয়ার নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমাদের জেআরএমসি তে একটি লাইভ প্রোগ্রাম, সশরীরে একটি প্রোগ্রাম করে গেছিলেন আমাদের ডক্টর শাকির চৌধুরী ভাই 2 to 3 ইয়ার্স ব্যাক। সো আজকে আমরা আবার শাকির ভাইকে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। তো আমি ডক্টর শাকির চৌধুরী ভাইকে রিকোয়েস্ট করব টু ডিসকাস সামথিং অ্যাবাউট প্লেব এন্ড ইউকে ক্যারিয়ার এন্ড অপরচুনিটিস ইন ইউকে। ডক্টর শাকির ভাই। ধন্যবাদ জয়। আমার সালাম সবাইকে এখানে যারা আছেন। সো আসলে ইউএসএমএলই জিনিসটা, আমি যদি ইউএসএমএলই পার্টি না, আমি হচ্ছে প্ল্যাব পার্টি, বাট আমি কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আমি আমার টপিকসে যাব। সেটা হচ্ছে ইউএসএমএলই। আমি ইউএসএমএলই সম্পর্কে আসলে আমি আর another ইন্টারেস্টিং নোট, আমাদের ব্যাচের রুল ছিল রুল 6, আমার ঠিক আগে ছিল বিশ্ব রুল 5, তার আগে ছিল অপু। তো অবভিয়াসলি দে আর মেরিটোরিয়াস, আমি তাদের সাথে ফ্লোতেই চলতাম। সো আমি আর বিশ্ব প্রায় সময় উসমানী মেডিকেল কলেজে যাইতাম, ওইখানে আমাদের আরো ফ্রেন্ড ছিল। তো তাদের কাছ থেকে দেখলাম বিশ্ব মানে ইউএসএমএল সম্পর্কে শুনলো, এবং 3rd ইয়ার 4th ইয়ার থেকে সে ইউএসএমএল প্রিপারেশনের জন্য সে বই খাতা জোগাড় করে একদম পড়াশোনা শুরু করলো। তো ওই সময় আসলে আমার কোনো আইডিয়াও ছিল না, আমার ইন্টারেস্টও ছিল না। But anyway, I came to UK and সেটা 2012-13 সালের দিকে আমি প্ল্যান করি। তো এখন অলমোস্ট 7-8 ইয়ার্স। এটা অনেক আগের হিসাব, ওই সময় কিরকম ছিল এখন কিরকম আছে। বাট এট দ্য সেম টাইম I'm very delighted, very happy to see many of my juniors, like even 19 পর্যন্ত আমি জানি 19 or 20 প্ল্যাব 1 পাস করছে।
So they know a lot better than what I know in the current situation about exam process, especially অনেক কিছু আপডেট হয়েছে এক্সাম প্রসিডিউর নিয়ে, প্রিপারেশন নিয়ে। তারপরেও আমি একটা সামারি হিসাবে কিছু কথা বলবো। বাট বিফোর আই গো ইনটু এনিথিং, আমার বিশ্ব যেরকম আগে কথাগুলো বলছে, আমারও কি কথা, if you want to prepare yourself, if you want to think of trying something like above your boundary, like বাংলাদেশে আমি কাউকে ডিসকারেজ করতেছি না প্র্যাকটিসের ব্যাপারে, বাট if you want to think abroad, if you want to work abroad, try to decide from the beginning of your medical college life, like when you are third year, fourth year, especially first year, second year থেকে হলে তো এটার কোনো বিকল্প নাই, like you are more dedicated than others, it proves it. So ওই হিসাবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে ডেডিকেশন নাও, কোন স্পেশালিটিতে যাবা এটা চুজ করে ফেলো, মাথায় রাখো, এবং ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো ওই স্পেশালিটিতে কাজ করার জন্য। সেটা ডিগ্রি দিয়ে হোক বা এক্সপিরিয়েন্স দিয়ে হোক, এটার কোনো বিকল্প নাই। ওটা ইউএসএ তে যেরকম প্রযোজ্য, ইউকে তে একইভাবে প্রযোজ্য। তো এনিওয়ে, আজকে আমার সাথে আসলে আমাদের আরেক কলিগ, আমাদের আরেক ফ্রেন্ড মিশি আসার কথা ছিল, বাট শি ইজ বিজি উইথ হার অন কল টুডে। সো অ্যাপোলোজাইজ যে আমাদের ইনফরমেশনটা এত ভাস্ট না, তারপরেও I will try to summarize the whole concept. So basically, USMLE it's like a আপনারা সবাই হয়তো জানেন, USMLE পাস করার পর they can add on a title called MD, which is a doctorate in medicine title. USMLE is so vast. That's why it's time consuming, it's energy consuming, it's long. Whereas UK তে প্র্যাকটিস করার জন্য যে লাইসেন্স এক্সাম, প্ল্যাব বলে যেটাকে, it's much easier than compared to USMLE. বাট এখানে একটা বড় অবস্টাকল হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ফেস করে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। অর্থাৎ ব্রিটিশ পিপল আর ভেরি পিকি অ্যান্ড চুজি অ্যাবাউট দেয়ার স্ট্যান্ডার্ড ইন ল্যাঙ্গুয়েজ। সো আই ডোন্ট নো ফর হোয়াট রিজন। সো তারা এক সময় আইএলটিএস বা আইএলস যেটা বলে, শুধু ওটাতে ফিক্স ছিল, বাট রিসেন্টলি লাস্ট ইয়ার তারা আরো আরেকটা নতুন ধরনের এক্সাম, যারা অলরেডি জানো এটা কি, সো আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা অ্যাপ্রুভ করছে। সো টাইম টু টাইম ওদের এখানে জব ডিমান্ড সবসময় আছে, থাকবে, এটার ব্যাপারে কোনো মানে এটা সন্দেহ থাকা চলবে না। দে উইল অলওয়েজ নিড আস। সো টাইম টু টাইম ওদের ডিমান্ড কমে বাড়ে, লাইক এ ওয়েভ। আমি যখন জয়েন করছি 2013-এ, তখন ওদের ডিমান্ড কম ছিল, এই জন্য আমার একটু টাইম লাগছে ফার্স্ট জব হইতে। বাট এখন ইটস লাইক for the last 1 or 2 years, like Skype interview করে you just get the visa straight away. Anyways, the whole process is, first আমরা যদি দুই ভাগে ভাগ করি, ফার্স্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়। এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কারণ ল্যাঙ্গুয়েজ, আমরা তো সবাই ইংরেজিতে পড়াশোনা করি, ইংরেজিতে তো আমাদের জানা বোঝার কোনো কমতি নাই, কিন্তু আপ টু এ স্ট্যান্ডার্ড একটা টার্গেট মার্ক নিয়ে ওটা অ্যাচিভ করতে হয়। ওটা অ্যাচিভ করার পরে দেন ইউ আর এলিজিবল টু রেজিস্টার yourself in the website called GMC, General Medical Council, যেখানে রেজিস্ট্রেশন করার পরে they will give you a reference number against your registration. Once you clear your language test, you can book the first step, বা PLAB 1 যেটাকে বলে, which is purely theoretical and very much ideal for someone who are fresh graduate. Obviously আরো অনেক ওয়ে আছে ইউকে তে আসার, স্পেশালি রয়্যাল কলেজ এক্সাম যেগুলো মেডিসিনের জন্য এমআরসিপি, বা সার্জারির জন্য এমআরসিএস, গাইনির জন্য এমআরসিওজি, you can do those, but they are actually time consuming and a bit expensive. But PLAB is much straightforward, short, you get it done, you are eligible to work here. PLAB 1 based on purely theory, like MCQ question bank অনেক MCQ পাওয়া যায়, স্পেশালি অনেকগুলো কি বলবো ফেমাস কয়েকগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে, যেটা আমাদের সময় ছিল না, বাট এখন আছে, বা এগুলো টাইম টু টাইম আপডেট হয়। কোয়েশ্চেন ব্যাংক পরে 1500-2000 কোয়েশ্চেন ব্যাংক পরে you can pass the PLAB 1 exam, and then it comes PLAB 2. Now PLAB 1 ইউনিভার্সালি পৃথিবীর অনেক জায়গা থেকে দেওয়া যায়, বাংলাদেশ থেকে, ঢাকা থেকেও দেওয়া যায়। সিট পাওয়াটা ইদানিং একটা সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে এই বিকজ অফ দ্য কোভিড ক্রাইসিস, পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল, এই জন্য it's a bit competitive now, but it will eventually go away. তারপরে স্টেপটা হচ্ছে PLAB 2, যেটা হচ্ছে OSCE বেসড এক্সাম। এটার জন্য প্রিপারেশনটা নিতে হয় মেইনলি হচ্ছে, এখন তো অনলাইনে ক্লাস সবকিছুতেই করা হয়, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য যারা PLAB 2 দেওয়ার জন্য আসে ইউকে তে, এটা কারণ এই এক্সামটা শুধু ইউকে তে হয়।
সো ইউকে তে আসার পরে ইউ ডু দ্য এক্সাম তার কিছুদিন আগে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ প্র্যাকটিস করে ইউ আর ভেরি মাচ এলিজিবল টু পাস প্ল্যাব 2 এক্সাম এজ ওয়েল। প্ল্যাব 2 পাস করার পরে ইউ অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, ইউ গেট দ্য রেজিস্ট্রেশন পাওয়ার পরে তোমার ফার্স্ট জব যারা লাইক ফ্রেশ গ্রাজুয়েট তাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে কোনো স্পেশালিটিতে। এখন এখানে একটা ব্যাপার আছে, ইফ ইউ আর ডেডিকেটেড টু any specific specialty and you have much devotion with it, like experience, and you build up your CV. Likewise in USA you can build your own CV to show them for your application. You can be picky and choosy about any specialty, but if you're coming through PLAB route is like an open field. You can start with any job, which I recommend personally. Jadar experience kom ba jara fresh graduate, start with anything, because the first job will lead to your every opportunity wherever you want to go, like training job, mainly training job er jonno rasta khule de. So any specialty te try kore you get in, and then that's it, you are done, you are here. এখানে আরো অনেক ফ্যাক্টর আছে, যে ভিসার ফ্যাক্টর প্লাস খরচের ফ্যাক্টর। আমি আজকে সব কথা বলবো না, একটা উদ্দেশ্য নিয়ে, যেটা হচ্ছে আমি চাই এইসব ব্যাপারে আরো অনেক কাজ হোক। আমাদের জুনিয়র যারা রিসেন্টলি পাস করছে তারা যেন এগুলা নিয়ে তারা যেন এগুলা নিয়ে আরো অনেক সেশন করে, প্রাইভেট সেশন হোক, গ্রুপ সেশন হোক। আই ওয়ান্ট দেম টু ডু দিস, ফিল দিস কাইন্ড অফ গ্যাপ। আর আমার আজকের ইভেন্টে অংশগ্রহণের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আই উড লাইক টু সি অল দ্য ফেসেস, মাই ফেভারিট ফেসেস অফ মাই মেডিকেল কলেজ লাইফ, and also to inform you that তাদেরকে জিজ্ঞেস করতে পারো, I was never a bright student or good student, I was just running with the flow. Alhamdulillah, I am here. আমি এখানে একজন জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে কাজ করতেছি, ট্রেনিং এ আছি। সো আমার কথা হচ্ছে to encourage you, those who have already achieved much about the much knowledge about PLAB route, তারা যেন আরো অনেক কাজ করে গ্রাসরুট লেভেলে যারা মেডিকেল স্টুডেন্ট 3rd ইয়ার 4th ইয়ার আছে তাদের কাছে ইনফরমেশন কনভে করে। আর কোয়েশ্চেন রিলেটেড টু জব ট্রেনিং এগুলা নিয়ে আসলে অনেক বড় ইভেন্ট করার মতো একটা ব্যাপার। তারপরে আমি সংক্ষেপে বলে দিই, এভরিথিং ইজ পসিবল বিকজ দে নিড ইউ, দে নিড আস। সো দের ইজ নো ওয়ে যে আমাদেরকে লাইক, things are not easy, that's for sure, but there's always a way out. So just give your dedication, give your time, you will get it, there is no doubt. Unlucky event হইতে পারে একটা দুইটা কেসে, but that doesn't mean that the door is closed. So আমি আসলে কথাটা আর বেশি বাড়াবো না, কারণ আমার পরে মাসুম কথা বলবে, he will share his good experience from his side. আর কারো যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আই এম ফ্রি টু আনসার এনিওয়ান। আর মিশিও, she has just recently joined NHS as a junior doctor, and she's also expressed her wish to help anyone. তার সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমরা তো একই কলেজের একই পরিবারের সন্তান, সবাইকে হেল্প করতে পারাটা নিজের সৌভাগ্য মনে করি। So that's it for now. Joy, you can take over. ধন্যবাদ ভাই আমাদেরকে এনকারেজ করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন আমরা কথা শুনবো ডক্টর মাসুমুর রহমান ভাই। মাসুম ভাইকে আমি আমাদের যারা জুনিয়র লেভেলে আমরা যারা আছি, JRMC 10 এর অনেককে আমরা হয়তো চিনি না, কারণ এজ গ্যাপটা অনেক বেশি, কিন্তু মাসুম রহমান ভাইকে আমরা মোটামুটি সবাই চিনি। মাসুম ভাই ফাউন্ডার অফ CMSR, এবং আজকে এই যে আমাদের জন্য এত সুন্দর একটি প্রোগ্রাম JRMC 10 এর সব ভাইদেরকে একসাথে নিয়ে আসা, ওনাদের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া এবং আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া, এই জন্য মাসুম ভাইকে ধন্যবাদ। মাসুম ভাই টক ইন ফ্রন্ট অফ আস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিসার্চ এক্সপেরিয়েন্স। আমি মাসুম ভাইকে রিকোয়েস্ট করব ওনার স্পিচ ডেলিভার করার জন্য। Masum, unmute yourself, please. Okay, excuse me. Assalamu alaikum everyone. Thank you JRMC 10 ব্যাচের ভাইয়াদের এবং জয় সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। তা সবসময় যেটা হয়, মানুষ শুধু জিজ্ঞেস করে রিসার্চের ইম্পর্টেন্স কি, রিসার্চের ইম্পর্টেন্স কি। রিসার্চের ইম্পর্টেন্স তো আজকে আমার বলার একটু ইচ্ছা আছে, সাথে সাথে বলার ইচ্ছা আছে রিসার্চের প্রবলেম গুলো কি, রাইট? শুধু যদি সেল করি আমার সাইট গুলো তাহলে বায়াস হওয়ার সম্ভাবনা আছে। তা জুনিয়র এবং মানে যারা আমাদের এখানে অ্যাটেন্ড করতেছে অথবা যারা বিভিন্ন ক্যারিয়ার সেমিনারে আমরা অ্যাটেন্ড করি,
আমাদের উচিত যে কোনো ডিসিশন নেওয়ার আগে এটার ভালো দিক কি খারাপ দিক কি দুইটাই জিজ্ঞেস করে নেওয়া, দুটাই জানা। না হলে ডিসিশন গুলো সবসময় বায়াস হবে। আর এটা রিয়েলিটি যে একটা যে কোনো ডিসিশন অথবা যে কোনো কিছুর একটা ভালো দিক থাকবে, একটা খারাপ দিক থাকবে। তবে মানুষের যেদিকে প্যাশন থাকে মানুষ ইউজুয়ালি সেদিকেই আগায়। অলরাইট। সো প্রথমে আমি যেটা বলবো যে রিসার্চ অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করতে পারে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার ভুল হতে পারে কারণ আমি এখনো বড় ভাইয়াদের মতন রেসিডেন্সির যে অ্যাপ্লিকেশন প্রসেস এবং ম্যাচিং ওই পর্যন্ত আমি যাইনি। সো আমি যা বলবো এটা ম্যাক্সিমাম জিনিস হলো আমার অবজারভেশন। আমি রিসার্চে আসার পরে আদার যে কলিগদের যা যা হইতে দেখছি এইসব শেয়ার করবো আর কি। সো ফার্স্ট অফ অল যদি রেসিডেন্সি ম্যাচিং এর কথা বলা হয়, আমার কাছে কেন যেন মনে হয় রিসার্চ কখনোই টপ প্রায়োরিটি পাওয়ার একটা জিনিস না। অবশ্যই টপ প্রায়োরিটি পাবে ইউএসএমএল স্কোর, তারপরে সেকেন্ড প্রায়োরিটি পাবে ইয়ার অফ গ্রাজুয়েশন, তারপরে প্রায়োরিটি পাবে অবশ্যই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, অবশ্যই রিসার্চ না। বাট যখন একজন আইএমজি প্রথম ইউএসএ তে ঢুকতে চায় তখন সে অনেকগুলো বাধার সম্মুখীন হয় তার সিভির বিভিন্ন এক্সপেক্ট বিল্ড আপ করার জন্য। তার মধ্যে একটা হলো আমি কি ভিসা পাবো কিনা, আমি কি ইউএসএ তে ঢুকতে পারবো কিনা। তারপরের কথা হলো আমাকে লেটার অফ রিকমেন্ডেশন কে দিবে। তারপরের কোশ্চেন হলো আমি অবজারভারশিপ পাবো কিনা, আমাকে অবজারভারশিপ কে ম্যানেজ করে দিবে। আর একটা কোশ্চেন তো থাকতেই পারে যে অনেকেরই দেখি যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তা আমার কি রিসার্চ এক্সপিরিয়েন্স হবে কিনা। সো আমার কাছে পার্সোনাল যেটা অবজারভেশন যে রিসার্চ ক্যান বি এ গেটওয়ে। রিসার্চ আপনার অনেক কিছুর রাস্তা খুলে দিতে পারে যদি আপনি কোনোভাবে একটি রিসার্চ পজিশন ম্যানেজ করে দিতে পারেন। কিভাবে? আমার কেসে যেটা হয়েছে আমি রিসার্চে অ্যাপ্লাই করছি, তারপরে তারা আমাকে J1 ভিসা স্পন্সর করছে এবং আই ওয়াজ জাস্ট সারপ্রাইজ কত স্মুথলি J1 ভিসা দিয়ে ইউএস তে চলে আসা যায়। কারণ B1 B2 যেটা ভিজিটর ভিসা, যাদের আর কি ভিসা নেই, মানে ভিসা স্পন্সর লাগবে, তাদের জন্য B1 B2 একটু টাফ আই থিংক সো। বাট সেই তুলনায় যখন একটা J1 ভিসা স্পন্সর করে কোনো ইউনিভার্সিটি, তখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনাকে ওই ইউনিভার্সিটি নিতে চাচ্ছে। আপনি ঘুরতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন এরকম না, আপনাকে ওই ইউনিভার্সিটি নিতে চাচ্ছে। আপনাকে একটা ইউনিভার্সিটি অথবা একটা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমার কাছে তখন মনে হয়েছে যে এটা একটা খুব একটা একটা গ্লোরি। যেখানেই দাঁড়াই সেখানে একটা মনে হয় যেন ভাব আছে। ইন্টারভিউর সময় একটা ভাব মনে হয়, ইমিগ্রেশনের সময় একটা ভাব মনে হয়, সব জায়গায়। তা এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আশাটা খুব স্মুথ হয়ে গেছে। তারপরে আইএমজিদের ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা হয়, শুধু আইএমজি বলবো না, যারা ইউএসএমএলই প্রিপারেশন দেয় তাদের সবার ক্ষেত্রেই সারাক্ষণ যখন আমরা ইউএসএমএলই পড়ি বাসায় বসে, তখন আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। লাইক তুমি কে? তুমি কি করো? শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞেস করবে, আপনার নিজের বাসার লোকজন জিজ্ঞেস করবে, আপনার বাবার কলিগ জিজ্ঞেস করবে ও আসলে কি করতেছে বাসায়। এই যে Vital একটা point, Masoom. I really support it. Thank you. জি। সো আসলে এই ব্যথাটা কতদিন নেওয়া যায় যে ও আসলে কি করতেছে। মানে তারা খুব ফ্যাটিক, লাইক মানে আসলে কি করতে যাচ্ছ? এবারও কি বিসিএসটা দিবা না? এবারও কি এফসিপিএস পার্ট 1 টা দিবা না? তা এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, সেই আইডেন্টিটি ক্রাইসিসটা একটা তো মেন্টালিস্টে সেটা একেকজন একভাবে হ্যান্ডেল করে। বাট এই আইডেন্টিটি ক্রাইসিসটা রিয়েল। কারণ যখন আপনি একজন মেডিকেল গ্রাজুয়েট, থেকে কবে পাস করছেন, ইউএসএমএলই দিছেন, দেন রেসিডেন্সি প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন এইটা, এবং আপনি এক জায়গার এমপ্লয়ি, আপনি এক জায়গার রিসার্চ জবে আছেন 1 বছর, যখন আপনার এরকম একটা আইডেন্টিটি থাকবে, ইট মেক্স এ বিগ ডিফারেন্স। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যখন আপনি একটা ইনস্টিটিউটে রিসার্চে জয়েন করবেন তখন আপনার একটা সুন্দর ইমেল অ্যাড্রেস থাকবে। সেই ইমেল অ্যাড্রেসের পাশে লেখা থাকবে .edu। এই জাস্ট .edu থাকার কারণে আপনি কত মানে আপনার ইমেলে রিপ্লাই পাওয়ার পরিমাণটা অনেক বেড়ে যাবে। কারণ আপনি যখন ফিউচারে অবজারভারশিপ অ্যাপ্লাই করবেন তখন আপনাকে রিপ্লাই করতে হবে। আপনি যখন প্রোগ্রাম ডিরেক্টরকে ইমেল করবেন, জাস্ট রিপ্লাই গুলো চেঞ্জ হয়ে যায় যদি ইমেলের পাশে একটা এডু যুক্ত করা যায় আর কি। ঠিক আছে? তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে রিসার্চ ক্যান এলিমিনেট দ্য ভিসা ব্যারিয়ার। রিসার্চে আসলে যেটা হয়, আমার এখানে একজন ইউএস মেন্টর থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের মেন্টররা দে আর ভেরি নাইস, আপনারাও জানেন যে হ্যাঁ তারা এক ধরনের নাইস, কিন্তু ইউএস এর মেন্টররা একটু এক্সট্রাঅর্ডিনারিলি নাইস। মনে হয় যেন তারা দায়িত্ব নিয়ে ফেলছে, আপনি চিন্তাও করতে পারবেন না যে তারা আপনার জন্য কি করতে পারে। তা যখন আপনি একজনের আন্ডারে রিসার্চে ঢুকবেন, দে ক্যান ম্যানেজ এ গুড লেটার অফ রিকমেন্ডেশন ফর ইউ। তারা ফোন কল
করতে পারে, এটা খুবই ইফেক্টিভ। তারা খুবই আন্ডারস্ট্যান্ডিং, তারা নিজেরা অবজারভারশিপ ম্যানেজ করতে পারে। যেমন আমি আমার বসের সাথে ওআরএ গেছি, সো এখানে যে কোনো আইএমজি তারা যারা অবজারভারশিপ খুঁজছে তারা জানে যে ইউএসএ তে ক্লিনিক্যাল অবজারভারশিপ তো খুবই কঠিন, সেখানে অপারেশন থিয়েটারে যাওয়া প্রশ্নই ওঠে না। কিন্তু যখন রিসার্চে থাকে তখন ব্যাপারগুলো খুব স্মুথ হয়ে যায়, কারণ আপনি জাস্ট তার অ্যাসিস্ট্যান্ট, তার একজন ট্রেনি, ঠিক আছে, এইভাবে ইন্ট্রোডিউস করে। তো আমার কাছে মনে হয়েছে যে রিসার্চ 3টা জিনিসকে খুব হেল্প করতে পারে। এক হলো ভিসা ব্যারিয়ার যদি কারো থাকে, নাম্বার 2 একটা গুড লেটার, নাম্বার 3 অবজারভারশিপ, মানে একটা গুড কানেকশন। এটা অনেক, আমার কাছে মনে হয় যে আমরা সবসময় এই ব্যাপারটা রিসার্চের ক্ষেত্রে ওভারলুক করি। বাট অ্যাগেইন আমি আবার বলতেছি, রিসার্চ ম্যান্ডেটরি না। রিসার্চ না থাকলেও রেসিডেন্সিতে ম্যাচ পাওয়া সম্ভব। অর্থাৎ এটাতে খুব বেশি এমফাসিস যেন আমরা না করি, এবং টপ প্রায়োরিটি জিনিসকে যেন আমরা কখনোই ওভারলুক না করি। আগে আমরা টপ প্রায়োরিটি জিনিসগুলো চেক করি। সো আমার কাছে পরের ব্যাপার যেটা সবাই কোশ্চেন করে যে ভাইয়া রিসার্চে কিভাবে ঢুকা যায়, কিভাবে পাওয়া যায়। গুড কোশ্চেন। তা এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে রিসার্চ পজিশন পেতে হলে আমরা ইউজুয়ালি যেটা করি, সবাই যেভাবে পায়, সব আইএমজি যেভাবে পায়, খুব সুন্দর সুন্দর ইমেল পাঠায়। বিভিন্ন প্রফেসরকে খুব সুন্দর সুন্দর ইমেল পাঠায়। ইমেলের মধ্যে এনথুসিয়াজম দেখাতে হয়, ইন্টারেস্ট দেখাতে হয়, কিন্তু ইমেলটা হতে হবে শর্ট। খুব বেশি লম্বা হলে পড়বে না, খুব শর্ট হলে বলবে যে এটা কিসের এনথুসিয়াজম। অর্থাৎ একটা ব্যালেন্সড ইমেল পাঠাতে হয়। টায়ার্ডলেসনেস ভাবে সেই ইমেল গুলো পাঠাতে হবে। যেমন আমি 300 মতন ইমেল পাঠাইছি, আমি একজনকে পাইছি সে 900 ইমেল পাঠাইছে, আমি এরকম মানুষ পাইছি সে 2000 ইমেল পাঠাইছে। তারপরে যখন আপনি অনেকগুলো ইমেল পাঠাবেন, অনেকে আপনাকে রেসপন্স করবে, আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সাথে সাথে উনি 7 দিন পরে ব্যাক করছে। ব্যাক করার পরে আমি জাস্ট শকড, কোত্থেকে আর কি রিপ্লাই আসলো, মেয়ো ক্লিনিক থেকে রিপ্লাই আসলো মনে হচ্ছে। তো তখন আমি আবার তাকে রিপ্লাই করলাম, উনি আবার রিপ্লাই বললো, আমাকে 7টা কোশ্চেন দিছে, লাইক পার্সোনাল স্টেটমেন্টের মতো, তোমার 15 থেকে 20 বছরের ক্যারিয়ার গোলটা বলো। আমি আমার লাইফে ফার্স্ট সেদিন এই কোশ্চেনটা শুনলাম যে একটা মানুষকে জিজ্ঞেস করতেছে, আমার মতন একজন মানুষকে জিজ্ঞেস করতেছে 15 থেকে 20 বছরের তোমার ক্যারিয়ারের গোল বলো। তা এটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে যারা থাকি, যেভাবে এনভায়রনমেন্টে বড় হয়ে, আমরা শুধু ফোকাস করি আমাদের জব, আমাদের এত ছোট ছোট জিনিসে ফোকাস করি, লাইক একটা লং টার্ম গোল থাকে না, যে একটা 15-20 বছরের প্ল্যান থাকা উচিত, একটা রাফ একটা প্ল্যান থাকা উচিত, ঠিক আছে। সো উনি এটা জিজ্ঞেস করলো। এরকম 7টা কোশ্চেন মধ্যে আমার কাছে এই কোশ্চেনটা খুব বেশি ফ্যান্টাস্টিক মনে হয়েছে। আরেকটা কোশ্চেন ছিল যে আমি তোমাকে পে করতে পারবো না, আমি তোমাকে কোনো ধরনের পে করতে পারবো না, তা তোমাকে ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে এবং নিজের কস্ট নিজের ম্যানেজ করা লাগবে, এখানে পারবা কিনা। তো ওই মুহূর্তে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, ওই মুহূর্তে আমি নিজেও জানতাম না যে কিভাবে ব্যাংক ব্যালেন্স শো করবো, কার ব্যাংক ব্যালেন্স শো করবো, আর আমি অ্যাকচুয়ালি কিভাবে কস্ট করবো। বাট আমি জাস্ট চাইছি তাড়াতাড়ি রিপ্লাই দেই। আমি রিপ্লাই করছি যে ওয়েল, আই উইল ম্যানেজ ইট এনি হাউ। যদি এটা মেও হয়ে থাকে, যদি সত্যি তুমি মেও থেকে বলে থাকো, আমি মেয়র জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। এরকম 7টা-8টা কোশ্চেনের রিপ্লাই দিলাম। দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আমরা একটা ইন্টারভিউ সেশন অ্যারেঞ্জ করি। ইন্টারভিউ দিলাম। সেই ইন্টারভিউর আগে আমি বা ইন্টারভিউর সময় আমার কাছে যেটা মনে হয়েছে, মানে সবচেয়ে বেশি ব্যারিয়ার যেটা আমরা ফেস করি ইন্টারভিউতে, আমার কাছে মনে হয় যে আমার অনেক কিছু বলার ছিল ওনাকে, কিন্তু কথাগুলো মনে হয় বলতে পারলাম না। আমার অনেক এনথুসিয়াজম ছিল, আমি ওনার এনথুসিয়াজম গুলো শো করতে পারলাম না, উনি আমার চেয়ে বেশি কথা বলল, ঠিক আছে। এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যেটা, যে ইন্টারভিউতে ওনারা যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, ইট সাউন্ডস লাইক র্যান্ডম কোশ্চেন। তোমার নেক্সট প্ল্যান কি, তুমি গত 2 বছর কি করছো, তুমি রিসার্চ কেন করতে চাও, ইট সাউন্ডস লাইক র্যান্ডম কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো র্যান্ডম না। কিভাবে আমি বলি, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে, ফর এক্সাম্পল আমি 2টা র্যান্ডম কোশ্চেনকে বলি যে কিভাবে কোশ্চেন গুলো কানেক্টেড। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ প্যাশন, দেন আপনি একটা মুখস্থ স্ক্রিপ্ট বর্ণনা করলেন, আপনি খুব খুব প্যাশন আছে আপনার রিসার্চের জন্য। তারপরে ধরেন 3-4টা কোশ্চেনের পরে আরেকবার জিজ্ঞেস করলো, হে মাসুম, তুমি কয়দিন রিসার্চের জন্য, মানে কতদিন কমিটমেন্ট করতে পারবা রিসার্চের জন্য। তখন ধরেন আমি অ্যান্সার দিলাম 6 মাস। তাহলে দেখেন, আমার প্রথম এই 3-4টা কোশ্চেনের আগে যে কোশ্চেন ছিল, সেই রিপ্লাইতে আমি বলছি আমি খুব প্যাশনেট, পরে আমি বলতেছি আমি 6 মাস টাইম ম্যানেজ করতে পারবো। তার মানে এই 2টা জিনিস একজন আরেকজনকে মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটা কোশ্চেন, একটা অ্যান্সার, আপনার একটা অ্যান্সার আরেকটা অ্যান্সারকে মিথ্যা প্রমাণ করে দেয়।
তো আমার কাছে যেটা মনে হয়েছে ইন্টারভিউর মধ্যে এই একটা ব্যাপার থাকে যে আমরা সবাই মনে করি কোশ্চেনগুলো র্যান্ডম, কোশ্চেনগুলোর অ্যান্সারের সাথে কানেকশন নাই, কিন্তু কানেকশন করতে হয়। অর্থাৎ যে এই রিপ্লাই গুলো দিবে তাকে এটা একটু সামহাও ম্যানেজ করতে হবে যে কিভাবে এটা কানেক্টেড হয়, সেন্স মেক করে। তারপরে আমি যখন অ্যাপ্লাই করি তখন হলো 2018 সাল, আর আমি তখন ইন্টার্নি শেষ হয় 2016 সাল। আই মিন স্টিল আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ব্যারিয়ার যেটা আমার ফেস করতে হয় সেটা হলো গ্যাপ ইয়ার। যে তুমি এতদিন কি করছো, তুমি ফাইনাল প্রফ দিছো 2015 সালে, ইন্টার্নি মানে হোয়াট ইজ দিস, তারপরে কেন এতদিন পরে তুমি রিসার্চ অ্যাপ্লাই করলা? গ্যাপ ইয়ার এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার, এটা সামহাও ইন্ট্রোডিউস করতে হবে আমাদের সবাইকে, সেটা রেসিডেন্সি হোক আর রিসার্চ হোক। তারপরে যাই হোক ফ্যাকাল্টির আরো একজনের সাথে আমার ইন্টারভিউ হলো, ইন্টারভিউ হওয়ার পরে সামহাও হয়ে গেল। আমার এখানে আরেকজন ফ্রেন্ড আছে আবু বকর সিদ্দিক, ও রিসেন্টলি মেও তে ইন্টারভিউ পেয়ে জব পেয়ে চলে আসছে, ওরও সেম এক্সপিরিয়েন্স, সে অনেকগুলো ইমেল পাঠাইছে, ইমেল পাঠানোর পরে সেম একইভাবে একটা দুইটা ইন্টারভিউ দিছে, দেন এটা হয়ে গেছে। সো ব্যাপারটা এরকম, বাট রিয়েল চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি নিজের সাথে, রিয়েল চ্যালেঞ্জটা অন্য জায়গায় না, রিয়েল চ্যালেঞ্জটা নিজের সাথে। কিভাবে? যে যখন আপনি ডিসিশন নেবেন, যে এক ভাইয়া বলল যে ডিসিশন নেওয়ার স্ট্রাগলটা অ্যাকচুয়ালি খুবই বড়, যে আপনি আগে ডিসিশন নিয়ে ঠিক থাকতে পারবেন কিনা যে আমি রিসার্চ যাব, একটা আনসার্টেনিটি, ঠিক আছে, বা এরকম একটা রিস্ক নিব কিনা। সো ডিসিশনটা অনেক বড় একটা ব্যাপার। আর আপনি অ্যাকচুয়ালি রিয়েলি প্যাশনেট কিনা, তা এই আপনার প্যাশনটা রিয়েল কিনা এটা একটা বিগ কোশ্চেন, এটা কিন্তু রিয়েল নাও হতে পারে। তো যেটা করা দরকার আমাদের প্যাশনটা সবার বাড়ানোর জন্য, আমি ইউজুয়ালি যারা ড্রিমটা পার্সু করতে চায় তাদেরকে একটা সিম্পল জিনিস বলতেছি, যে আপনি যদি এক্সপোজার না বাড়ান, অর্থাৎ আপনি কিন্তু এরকম কারো প্রেমে পড়বেন না যাকে কোনোদিন দেখেন নাই, এটা ইম্পসিবল। তার নামও শুনে নাই, তার কণ্ঠ শুনে নাই, তাকে দেখানো নাই, কিন্তু তার প্রেমে পড়ে যাবেন, এটা ইম্পসিবল, ঠিক আছে। সো যেটা করতে হবে আমাদের এক্সপোজার বাড়াতে হবে। তো এক্সপোজার বাড়ানোর জন্য আমাদের ইউটিউব ভিডিও আছে, ইউটিউবে বিভিন্ন রেসিডেন্সি প্রোগ্রামের ভিডিও আছে, বিভিন্ন হসপিটালের ভিডিও আছে, বিভিন্ন হসপিটালের ক্যাম্পাসের ভিডিও আছে, বিভিন্ন রিসার্চের ভিডিও আছে, বিভিন্ন ওরা রিসার্চ নিয়ে কি কথাবার্তা বলে, কি এটা সেটা দেখায়, এটা খুলতেছে ধোঁয়া বেরোচ্ছে, এটার সাথে এটা মিশাইতেছে, এক্সপেরিমেন্টস করতেছে। So আপনি যদি এই ভিডিওগুলো বারবার দেখেন, আপনার মধ্যে সত্যি একটা প্যাশন ক্রিয়েট হবে, তখন আপনার জন্য অনেক কিছু করা সম্ভব হবে। তা বেসিক্যালি এটাই অ্যাকচুয়ালি রিসার্চ। রিসার্চে যেটা বললাম, অনেকের একটা ধারণা হতে পারে যে দেন হাউ আই উইল সার্ভাইভ, যে আমাকে যদি কোনো জবই করতে, আমাকে যদি আনপেডই থাকতে হয়, তাহলে আমি কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ, এটা একটা বিগ কোশ্চেন, বাট আপনি যদি ফেসবুকে দেখেন যে যেটা হয়, আপনাকে প্রথমে আনপেড নিবে সবাই, ঠিক আছে, বাট আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন, তাহলে আপনার লাইফের স্টোরিটা পার্সুট অফ হ্যাপিনেস মুভির মতন হয়ে যাবে আর কি, ঠিক আছে। অর্থাৎ আপনি 3-4 মাস 6 মাস আনপেড জব করবেন, জব করার পরে ওরাই আপনাকে স্যালারি অফার করবে, ফান্ডেড পজিশন অফার করবে। আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটছে। আমি 4-5 মাস পরে আমি জিজ্ঞেস করছি, আমি প্রথমে 1 বছরের জন্য আনপেড পজিশনে ছিলাম, তারপরে 4-5 মাস পরে আমি জিজ্ঞেস করছি যে, আমি ডিরেক্টলি বলি নাই যে আমি ফান্ড চাই, আমি বলছি যে আমি তো এই রিসার্চটা কন্টিনিউ করতে চাই অনেকদিন। এইটুকু কথা বললে উনি বুঝে ফেলছে আমি ফান্ড চাই, কারণ আমি রিসার্চটা অনেকদিন কন্টিনিউ করতে চাই, মানে ফান্ড ছাড়া কিভাবে অনেকদিন কন্টিনিউ করবো। তারপরের ল্যাব মিটিং এ উনি বলে দিচ্ছে যে ঠিক আছে, ফান্ড দেওয়া হবে, ঠিক আছে। আর রিসার্চ আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে হেল্প করে, হ্যাঁ, সেটা হলো যে হাউ টু ইন্টারঅ্যাক্ট উইথ পিপল। কারণ যখন আপনি শুধু বাসায় বসে পড়াশোনা করবেন, অর ইন্টার্নশিপ করবেন, অর মেডিকেল স্কুলে থাকবেন, আপনি জানবেন না যে ইউএসএ তে টিম ওয়ার্ক কিভাবে কাজ করে, ইউএসএ ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ইজি হতে হয়, কোন ওকের সব মানে এটা ওকে না সে বলতেছে ওকে, কিন্তু এটা ওকে না, এরকম অনেক ট্রিক্স আছে। আই মিন হাউ টু ইন্টারঅ্যাক্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই আমার পক্ষ থেকে এটাই বলার। আমি বলবো যেটা, সেটা হলো সম্ভব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, যে আমাদের যদি খুব প্যাশন থাকে এবং আমাদের ট্রাইটা যদি অনেস্ট থাকে এবং হার্ড এনাফ হয়, জাস্ট রাস্তা ওপেন হয়ে যায়, সবকিছুর জন্য রাস্তা ওপেন হয়ে যায়। এটা আমার কাছে মনে হয়েছে, একটু ডিলে হতে পারে, বাট রাস্তাগুলো ওপেন হয়ে যায় এই আর কি। সো আই এম হ্যাপি টু accept any question and to answer any question if you have any. Thanks, Joy. থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের মনে হয় কিছু কোয়েশ্চন আছে কমেন্ট সেকশনে, এই চ্যাটের মধ্যে,
তো বিশ্বজিৎ ভাই একটু কমেন্ট করেছেন যে উনি এই কোয়েশ্চেন গুলো আনসার দিবেন। তো ভাই আমি কি কোয়েশ্চেন গুলো রিসাইড করবো নাকি আপনি দেখে দেখে আনসার দিবেন? আচ্ছা, আমি দেখে দিচ্ছি, আর যদি অন্য কারোর জন্য কিছু থাকে ভালো, তাহলে আমি ডাইভার্ট করে দিচ্ছি। তো একটা কোয়েশ্চেন মনে হয় ফেসবুক গ্রুপে এসেছে যে হাউ ইজ গ্যাপ ইয়ার লুকড আপন ইন রেসিডেন্সি অ্যাপ্লিকেশন which is frequently done by many. গ্যাপ ইয়ার খুব অ্যাপ্রিসিয়েটেড হয় না। এটা এক্সপ্লেনেশন দিতে হয় যে গ্যাপে আমরা কি করেছি। কি আপনি রিসার্চ করেছেন, আপনি এমডি করছিলেন, ইউ আর প্র্যাকটিসিং ফিজিশিয়ান, ইউ জাস্ট আর সিটিং হোম এন্ড টেকিং স্টেপস। ভালো এক্সপ্লেনেশন থাকতে হয়, এন্ড ইফ ইউ হ্যাভ অ্যাচিভড সামথিং ইন বিটুইন ইন দ্য গ্যাপ, দ্যাটস নট এ নেগেটিভ পয়েন্ট এট অল। রেসিডেন্সি অ্যাপ্লিকেশনটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে না, এটা একটা ওভারঅল অ্যাপ্লিকেশন মানুষ দেখে, বিগ পিকচার দেখে। সব ডিটেল দেখার পর প্রোগ্রাম ডিরেক্টর বিগ পিকচার দেখে, পার্সোনালিটিও ফলো করে। সো গ্যাপ ইয়ার থাকা মানেই যে গেম ডান, ইউ আর নট ফিট ফর দিস গেম এনিমোর, দ্যাটস নট ট্রু। বাট গ্যাপ ইয়ার না থাকাই ভালো, এটাই হচ্ছে কথা আর কি। Did MD in Bangladesh help you land in residency in USA? আমি বাংলাদেশে এমডি কমপ্লিট করিনি, আমি ডিএমসি এমডি স্টুডেন্ট ছিলাম। আমি ফেজ 2 থেকে আমি চলে এসেছি এখানে। সো আমি 2 বছর করেছি। এরপরে আমি, এটা আমার সিভিতেই ছিল যে আই ডিডন্ট কমপ্লিট এমডি ইন বাংলাদেশ। 5 বছরের কোর্স, আমি ভাবছি যে ওটা কমপ্লিট করে আমার ওটাও যাবে ওটাও যাবে, আই বেটার ফোকাস অন ওয়ান। তবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা কাজে লেগেছে। আমি এখানে যখন আসছি, সবারই একটা ফ্রাস্ট্রেটিং স্টোরি থাকে, আমারও আছে। তো পাচ্ছিলাম না কোথাও কাজ, কিভাবে চলবো, টাকা নাই, পয়সা নাই, ভিসা স্ট্যাটাস নাই, রাতের বেলা গ্যাস স্টেশনে কাজ করি, কোনো হসপিটালে ঢুকতে পারতেছি না। এখানে হসপিটালে ঢুকতে পারাটা একটা বিশাল ইস্যু। তো এখানে আমি খুঁজতে খুঁজতে, ওই যেটা মাসুম বলছিল, প্রতিদিন সকালে উঠে 100-150 ইমেল শুট করতাম। যদি একটা রেসপন্স পাইতাম, দ্যাট ইজ এ হিউজ সাইন। তো এখানে যখন অবজারভারশিপের রেসপন্সটা পাই, আমি এখানে চলে আসি। ওরা অবজারভারশিপ অফার করে। $2000 পকেটে নিয়ে আমি এক স্টেট থেকে আরেক স্টেটে চলে আসছি। আই ডোন্ট নো হাউ ডু আই সার্ভাইভ। আমার একটা ছোট বাচ্চা আছে, তখন আমার বউ আছে। তো এখানে ওরা আমার লাইক করে, ওরা আমার রেখে দেয়। আমার ক্লিনিক্যাল স্কিল যেটা ছিল বাংলাদেশে, ডেফিনেটলি আমার হেল্প করছে এখানে ওদেরকে ইমপ্রেস করা। তো এখানে মনে হয় when you are working in a hospital that কেউ পাত্তা দিচ্ছে না, but people talk about you in your background. You don't realize. একটা কথা সবাই মনে রাখবেন, they are looking for residents. It's not that we are looking for residency only. They are also looking for residents. আর আমরাই রেসিডেন্ট, আমাদের মধ্যে থেকে কাউরে নেবে, হয় পারসন এ অথবা পারসন বি, এটাই চুজ করতে হবে। তো ওই এমডির ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা আর আমার হসপিটালের কাজ, বাংলাদেশে যতটুকু আমি ক্লিনিক্যাল কাজ করছি এখানে আসার আগে, এটা আমার ডেফিনেটলি হেল্প করছে ইমপ্রেস করার জন্য। কমপ্লিট থাকলে আরো ভালো। এইবার যাদের আমরা ইন্টারভিউ করেছি, অনেকেরই এমডি ইন্টারনাল মেডিসিন ইন্ডিয়া থেকে কমপ্লিট। ডেফিনেটলি ইট এনরিচ দেয়ার সিভি। ইন্ডিয়াতে এমডি ইন্টারনাল মেডিসিন ডিএম করে ওরা, ওদের মাত্র 2 বছর লাগে, আমাদের লাগে 5 বছর। তো আমি বলবো যে যদি ইউএস ফোকাস থাকে, কমপ্লিট করে আসার প্ল্যান না করে আগে আসার প্ল্যান করেন। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, is residency easier because of home experience as well as because of experience in medicine? রেসিডেন্সি ইন্টারনাল মেডিসিন পিরিয়ডটা ইজিয়ার ছিল অবশ্যই। তবে ফার্স্ট ইয়ারে আমার যেটা মনে হয়েছে, আমাদের যেটা স্ট্রাগল করতে হয় এজ এ বাংলাদেশি গ্রাজুয়েট, এখানকার হেলথ সিস্টেমটা জানা, বোঝা এবং এই যে কম্পিউটারে সবকিছু করা। ক্লিনিক্যাল স্ট্রাগলটা আমাদের জন্য কম্পারেটিভলি কম, কারণ আমরা অনেক ক্লিনিক্যাল ওয়ার্ক করি বাংলাদেশে। এখানে একটা ডিফারেন্ট ওয়ে আছে, এটাও ক্যাচ করা ইজি, কিন্তু টিমের সাথে মিলে কাজ করা, কম্পিউটার সিস্টেমটা বোঝা, অন্যান্য মানুষদের রেসপেক্ট করে কাজ করা, যেটা আমাদের কালচারে একটু শর্টেজ আছে, ওইটা বরং ডিফিকাল্ট হয়। 2-3 মাস লাগে, বাট এভরিবডি উইল বি সেম। সবাই রেসিডেন্সি যখন ঢুকে, সবাই বিভিন্ন অ্যাঙ্গেল, কেউ লেভেল থাকে এখানে, কারো থাকে এখানে, কারো থাকে এখানে। গ্রাজুয়েট হয়ে যখন বেরোয়, সবাই এক লেভেলে চলে আসে। সো প্রোগ্রাম উইল মেক শিওর দ্যাট ইউ আর রেডি। আর বাকি যে কোয়েশ্চেন গুলো এখানে আমি দেখছি, আচ্ছা আপনি কি ভিসায় প্রথমে গিয়েছিলেন? আচ্ছা, আমি প্রথমে এসেছিলাম B1 B2 ভিসায় অবজারভারশিপ করতে।
এক্সাম দিতে প্রথমে আসি, স্টেপ 2 সিএস দিতে। এরপরে আমি আবার দেশে ফেরত যাই, আবার আসি, এসে এখানে সেখানে কারো প্রাইভেট কয়েকজনের প্রাইভেট চেম্বার অবজারভারশিপ করি। এখানে যখন আমি আবার অবজারভারশিপ করি তখন B1 B2 তেই ছিলাম। অবজারভারশিপের জন্য কেউ H1 বা J1 অফার করে না, তো ইউ নিড এ রিসার্চ রিয়েল জব টু ডু অবজারভারশিপ, I mean for H1 or J1. আচ্ছা, আর এখানে মাসুম ভাই প্লিজ আনসার, when did you send these emails? মাসুম ভাই তুমি যদি এটা আনসার করো। মাসুম ভাই এটা আনসার দিয়ে দিয়েছেন ভাই মনে হয়। Okay, good. ওনার কথার মাঝখানে এটা আসছিল একবার। Okay, good. With respect, dear seniors, why should we choose USMLE and what are the advantages of Bangladesh job? That's a very good question. তো আমাদের এই সেশনটার আজকের উদ্দেশ্য ছিল না কাউকে USMLE এর জন্য মোটিভেট করা, বা এটা মোটিভেট করা যে বাংলাদেশে করো না, USMLE করো, প্লে আপ করো, দেশে বেড়ে চলে আসো। উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন দেয়া, যাতে তোমরা একটা ভালো ডিসিশন নিতে পারো যেটাই তোমাদের স্যুট করে। বাংলাদেশের জব অপরচুনিটি গুলোও গ্রেট, এটা টোটাল ব্যাপারটা হচ্ছে কার কোনটা স্যুট করে এবং কার পার্সপেক্টিভে কোনটা বেটার অপশন। ডিসিশন ইজ ইয়ার্স। এখন আমি বলতে পারবো যে এখানে ব্যাপারটা কিরকম, বাংলাদেশের ব্যাপারটা সবাই জানে, আমরাও জানতাম, তো তোমরা সেটা জানো। জাজমেন্ট করে নিজের ডিসিশন নিতে হবে যে তোমার ফ্যামিলির জন্য, তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য, ফিউচার ক্যারিয়ারের জন্য কোনটা তোমার জন্য বেটার স্যুট করে। আর আমি বলবো না যে USMLE is great over in comparison to others or PLAB is great in comparison to Bangladesh. কম্পারিজন চলে না, এখানে প্রত্যেকটাই ডিফারেন্ট। আর কি কোশ্চেন ছিল? বাকি কোয়েশ্চেন গুলোর আনসার সম্ভবত দেয়া হয়ে গেছে ভাই। I কমেন্টস think বক্সে so. অনেকে আনসার পেয়ে গেছেন ওনাদের। আমাদের সেশনটা অনেক লম্বা হয়েছে ভাই, আর এটাতে 1 ঘন্টা 45 মিনিট অলমোস্ট I চলতেছে। think yeah, people already started losing attention. Joy, back to you. সেশনটা ভাই আসলে তখন আমরা 9টা থেকে সেশনটা শুরু করেছি, এবং ইনশাআল্লাহ ভাইদের অনেক আগ্রহ আছে আমাদের নিয়ে কাজ করার। যেটা ভাইরা ওনাদের স্পিচের মাঝখানে অনেকবার বলেছেন যে ওনারা আমাদের নিয়ে কাজ করতে চান, আমাদের জন্য গ্রুপ করে করে। ইভেন আমাদের জুনিয়রদের সাথে মাসুম ভাইয়ের এক্সপোজার অনেক বেশি। মাসুম ভাই প্রায়ই বলেন যে তোমরা মিটিং অ্যারেঞ্জ করো, করে আমাকে ডেট দাও, আমি তোমাদের সাথে বসবো। এটা আমরা অনেক লাকি এই দিক থেকে। আশা করছি আমাদের এই সেশনগুলো কন্টিনিউ হবে। এবং ভাই আপনাদের পক্ষ থেকে কেউ যদি একটা এন্ডিং স্পিচ দিয়ে ভাই আমাদের শেষ করে দিতে চান তাহলে এটা খুবই ভালো হয়। আচ্ছা, তাহলে এটাই আমাদের শাকির, you wanna go ahead? No. আমি জাস্ট নাম বলতে চাচ্ছিলাম, go ahead. আমি বলতে চাচ্ছিলাম আমাদের যদি মাসুম ভাইয়ের মতো একটা বড় ভাই থাকতো হয়তো আরো একটু কিছু শেখা হতো। মাসুম is a really inspiring figure. I appreciate his effort. I have been watching him from last 4 years, and we need more people like Masum. We need more of his followers, and don't think কেউ মনে করো না এরকম যে লাইক অসহায় আমরা কোনো ইনফরমেশন পাবো না। Yes, everyone is busy with their life, that's very natural, but if you just try to approach with a text message, we are happy to help. আচ্ছা, ভাইয়াদের কাছে আমার একটা কোশ্চেন আছে। Sure, Go ahead. অনেক সময় ধরেন অনেক জুনিয়র মেসেজ পাঠাইলো, আমরা তো টাইমলি রিপ্লাই করতে পারি না, কিন্তু মেসেজটা সিন করে রাখি, রাইট? সিন করছি কিন্তু রিপ্লাই করতে পারি না আমাদের ব্যস্ততায়। তো তখন তাদের খুব হেজিটেশন হয় যে আমি কি পুনরায় একটা আবার মেসেজ পাঠাবো, মানে তারা খুব এটা পার্সোনালি ইনসাল্টেড অর হার্ট ফিল হয় অ্যাজ এ হিউম্যান বিং। এই ইস্যুটাকে যদি ইন্ট্রোডিউস করতেন যে দিস ইজ কমপ্লিটলি নর্মাল, এটা হতেই পারে, এবং মাল্টিপল টেক্সট করলে আমরা বিরক্ত হই না, এটা যদি আমরা সবাই একটু এশিওর করে দিতাম। আমার আবু বলবে আনসারটা। জি ভাইয়া, মানে আমার স্পেসিফিক কোশ্চেন, আপনাদেরকে যদি আচ্ছা, আমার ক্ষেত্রে বারবার টেক্সট করা হয় আপনি বিরক্ত হবেন কিনা আপনারা? আমি হয়তো তখন মাঝখানে হসপিটালে কিছু একটা মাঝখানে আছি, তখন দেখছি, পরে আমার আর মনে নাই। তো এটাই বেশিরভাগ সময় হয়। ডোন্ট হেজিটেট টু টেক্সট अगेन। 10 বার করতে হলে 10 বার করো, 20 বার করতে হলে 20 বার করো। We were on the same shoes that you are right now, so let's help each other. আমি এক সময় না 20 বারের মধ্যে এক সময় ফ্রি থাকবো তোমার ফোনে তোমার টেক্সটে রেসপন্স দেওয়ার। আনইজি ফিল করার কিছু নাই। মানে তো বড় ভাই হইছে কি জন্য?
আমার একটা কমেন্ট ছিল যে আমাদের যেমন বিশ্ব বলছে যে উই আর নট প্রমোটিং ইউএসএমএলই ইন ওয়ান সেন্স, অ্যানাদার থিং লাইক এখানে অনেকেই আসছো, আমি জানি না, অনেকেই হয়তো ওল্ড গ্রাজুয়েট, আমরা কাউকে ডিসকারেজ করার জন্য এই সেশন অ্যারেঞ্জ করি নাই, কারণ আমাদের এই কথাগুলো শুনে যারা ওল্ড গ্রাজুয়েট তারা অনেক পয়েন্ট পেয়ে যাবা যে আই ডোন্ট হ্যাভ দিস, আই ডোন্ট হ্যাভ দ্যাট, আই ডোন্ট হ্যাভ দ্যাট, লাইক ইউ হ্যাভ, আই হ্যাভ নাথিং। সো এইটা আমাদের পারপাস ছিল না। আর মানে আমি যে এই কারণেই আমি আমার কথার সময় বলছি যে আমার প্রোগ্রামে কারেন্টলি 15 to 16 years old graduate ও কাজ করতেছে। So you always will find your way to get into a residency if you have the passion. এবং ওরা আলটিমেটলি তোমার সাথে যখন কথা বলবে রেসিডেন্সি ইন্টারভিউতে, হাউ প্যাশনেট ইউ আর মেডিসিন, ওরা তোমার সাথে কথা বলে বুঝে ফেলবে। এবং ওরা অনেক কিছু লুক করে, ইউ ক্যান ইভেন ইমাজিন ওরা তোমার মধ্যে কি কি পয়েন্ট খুঁজে বের করবে। ওরা সবসময় মানে আমি বলবো আমাদের চেয়ে ওরা অনেক বেশি পজিটিভ। Even you are talking humble, you have a lot of thing into it, you are not expressing everything, you are so humble, let's take it so positive. This guy is so humble, he have these and like he worked in সন্ধান, like আমরা কি মনে করি যে সন্ধানীতে কাজ করছে, কি হয়েছে সন্ধানীতে কাজ করছে, ব্লাড ডোনেট করছে, মানুষকে হেল্প করার জন্য এত প্যাশনেট। সো এই তোমার হাম্বলনেসটাকে নিয়েই ওরা তোমাকে রেসিডেন্সিতে চুজ করে ফেলবে। যে আর তো বিশ্ব বারবার বলছে যে there is a big crisis for doctors, so there is like কিছু সুপ্রিমিস্ট এরিয়া আছে, ওইগুলা বাদে সব জায়গায় কিন্তু ক্রাইসিস এবং ওরা নিতে চায়। আর সুপ্রিমিস্ট যারা, তাদের পজিশন খালি থাকলেও তোমাকে নিবে না। সো ওইগুলা ওরা ওদেরকে আলাদা রেখে আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। তো আমি আর এখন একটা সুখের খবর হচ্ছে ট্রাম্প তো চলে গেছে, এখন দিন ভালো আসছে। না, যারা ট্রাম্প চলে গেলেও ট্রাম্পিজম থাকবে। সো ট্রাম্পের যে মতধারা, এই মতধারার আদর্শবাহী মানুষ কিন্তু এখানে থাকবে, ওইরকম প্রোগ্রাম ডিরেক্টর থাকবে। Let's not step into political discussion. ওকে, জাস্ট আমি সরি বিশ্ব, এনকারেজ করার জন্য কথাটা বললাম। সো ইয়া, আই থিংক আমি একটা বিষয় আলাপ করতে চাই বাংলাদেশের যে গ্রাজুয়েশন নিয়ে, যারা ইভেন 1 ইয়ার পিজিওয়াই যে পোস্ট গ্রাজুয়েশন করছে, তারাও কিন্তু এটা এক্সপেরিয়েন্স ইন্টারভিউ বোর্ডে বলতে পারবে যে আমি এই কাজ করছি। আমার পরিচিত একজন বড় ভাই আশফাক ভাই, উনি ডিসিএইচ করে আসছিল এখানে পেডিয়াট্রিক্সে, এখন রেসিডেন্সি করতেছে। তো উনি আমাদের চাইতে অনেক প্রায় 6-7 বছরের তো সিনিয়র, আরো বেশি হইতে পারে। সো উনি ওনার ডিসিএইচ করা ছিল, উনি ওইটা ইন্টারভিউতে ওনার এক্সপেরিয়েন্সটা বলছে, ওনাকে ওরা অ্যাকসেপ্ট করছে। সো আমার সিনিয়র ভাইরা যারা এখানে এসে রেসিডেন্সি করতে চায়, তাদের যদি বাংলাদেশে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকে, অবশ্যই তারা এখানে গিয়ে করতে পারবে, এই এক্সপেরিয়েন্সটা দেখাতে পারবে। ওরা এই এক্সপেরিয়েন্স গুলা মানে ইয়ে করে। এনিথিং এলস, এনিওয়ান? শামসানোয়ার আপু, তুমি কিছুই বলবা, তারপরে আমরা হয়তো শেষ করে দেব। আচ্ছা, কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল, আসলে এত ছোট সেশনে ইউএসএমএলই কভার আপ করা ইজ ডিফিকাল্ট। ফার্স্ট অফ প্লাবও কভার আপ করা ডিফিকাল্ট। এই সেশনের মূল উদ্দেশ্য আর সেশন যে মেইনলি অ্যারেঞ্জ করছে বিশ্বজিৎ বণিক আর মাসুম রহমান, তোমরা যারা এটাতে হেল্প করলা এটাকে পাবলিশ করার জন্য, প্রথমে বলে নেই যে ডিসকারেজমেন্ট আসবে সব জায়গা থেকে, ফ্যামিলি, ফ্রেন্ডস, এভরিওয়্যার। আমি বাসায় অনেক প্যানপ্যানি শুনতে হয়েছে যে বিসিএস দিচ্ছে না কেন। আমার যুক্তি ছিল যেটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের মৃত্যুশাল জেনে আমার কি লাভ, এর থেকে যদি আমি একটা এনজাইমের নাম জানতে পারি, সেটা হয়তো কোনো একটা কাজে দিতে পারে কখনো। সো এই জন্য আমি বিসিএস দিই নাই। প্রথম আমি বিসিএস কে ডিসকাস করতেছি না, মানে আই ডিডন্ট লাইক দ্য বিসিএস কনসেপ্ট অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে যে প্রফেসররা বলা শুরু করলো যে সিলেটি ভাষায় আর কি, ডরাই গেছো নি, পরীক্ষা দাও না কেন, ডরাই গেছো নি। তো অ্যাকচুয়ালি মানে তোমার জুতার কোন জায়গায় সুই আছে বা পেরেক ঢুকছে, বেটার, কারণ জুতাটা তুমি পড়তেছো। ওইগুলা যখন ফেস করা শুরু করলাম, তখন কিন্তু ক্যাম্পাস থেকে মানে পালাই গেলাম আর কি। পালাই গেলাম যখন, যে জায়গায় পালাই গেলাম ওইখানে স্টুডেন্টরা বলা শুরু করলো, স্যার পরীক্ষা দিবেন কবে? তো এই কোয়েশ্চেনের শেষ নাই। তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ সবই হয়েছে। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে যে স্টাডি পার্টনার, যেটা আমি বলতে ভুলে গেলাম, মানে এটার বিকল্প বলতে কিছু নাই, স্টাডি মানে পার্টনারশিপ করে স্টাডি করাটা।
আর তোমাদের জন্য আমি যেটা মানে আই এম ফিলিং জেলাস যে তোমরা এইরকম একটা সেশন পাচ্ছ এবং এতগুলা সিনিয়র তোমাদের উপরে আছে যারা অলরেডি ইউএসএমএলই করতেছে বা বিভিন্ন পজিশনে চলে যাচ্ছে। ইউ হ্যাভ নো আইডিয়া যে তোমরা কি নিয়ে ডিল করতেছো আর কি। এখন আমাদের এরকম কোনো গাইডলাইন ছিল না, বরং ডিসক্রিমিনেশন ছিল। ও রাগিব রাবে মেডিকেল এটা কোন জায়গায়, মানে আমেরিকায় এসে শুনতে হয়েছে এটা রাগিব রাবে মেডিকেল এটা কোন জায়গায়, সিলেট মেডিকেল না, ও আচ্ছা আচ্ছা। তো এই ডিসক্রিমিনেশনের বাইরে চলে আসতেছো তোমরা, এন্ড ইউ উইল গেট এ ভেরি বিগ সাপোর্ট। আর তারপর ওই যে রিপিটেড টেক্সট করা, আরে কিসের কি, প্রোগ্রাম ডিরেক্টর আমি প্রত্যেকদিন ইমেল পাঠাচ্ছি আমার একটা ফ্রেন্ডকে রেসিডেন্সি পোস্ট দেওয়ার জন্য। তারপর সে থ্যাংক ইউ ডাক্তার আনোয়ার, আই হ্যাভ রিসিভড ইউর ইমেল, শেষ, এখানে শেষ করে দেয়। পরে আমি বিরক্ত হয়ে ফোন দিছি, ফোন দেওয়ার পর এখন দেখি সে মানে বুঝতেছে আর কি আমি খুব প্রেশার দিচ্ছি জিনিসটা নিয়ে। পরে বলতেছে যে আসলে সবই ঠিক আছে, আসলে তার রেজুমি দেখে আমি খুব একটা ইমপ্রেসড হতে পারছি না, বাট আই রেসপেক্ট ইউর রেকমেন্ডেশন। আমি তোমার জায়গায় যদি আমি হতাম আমি আমার বন্ধুর জন্য এই কাজটাই করতাম। সো এরা এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করে। এখন তুমি যদি আমাকে রিপিটেডলি টেক্সট করো আর আমি যদি সিন করে বাদ দিয়ে দিই, রিপ্লাই না করি, ডোন্ট গেট ডিসকারেজ। তুমি যত বেশি ইরিটেট করবে আমারে, আমি তত বেশি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাবো আর কি। সো এটা একটা বিশাল পয়েন্ট। সো ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট এনিওয়ান। আর তারপর হচ্ছে যে রিসার্চ এবং পাবলিকেশন আর্টিকেল, এই জিনিসগুলো আমাদের দেশের প্রেক্ষিতে অনেক বেশি আমরা এইগুলো টাচেই নাই ফার্স্ট অফ অল। তো এইটা নিয়ে ডিসকারেজ হওয়ার কিছু নাই। একজন প্রোগ্রাম ডিরেক্টরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জিনিসগুলোকে সে কিরকম ভাবে দেখে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য। সে বলছে যে কেউ যদি হ্যান্ডসাম হয় এবং মানে বিউটিফুল, মানে একটা ছেলের ব্যাপারে যদি বলি হ্যান্ডসাম ছেলে আর একটা মেয়ে যদি বলি বিউটিফুল ফিমেল, সেই বেলায় তার বিউটি এবং হ্যান্ডসামটা হচ্ছে তার স্কোর। এবং এর উপরে যদি আর্টিকেল বলো, পাবলিকেশন বলো, রিসার্চ, এগুলোকে যদি দেয়া হয় সেটা হবে তার জন্য অর্নামেন্টস। কিন্তু বেসিক হচ্ছে হি অর শি ইজ হ্যান্ডসাম অর বিউটিফুল, মানে স্কোর ভালো। তো স্কোর যদি কারো থাকে ভালো, কোনো কিছুই তার জন্য বাধা হবে না। দ্যাটস দ্য পয়েন্ট। তোমার যদি 240 250 অ্যারাউন্ড স্কোর থাকে, প্রোগ্রাম তোমাকে কিনে নেবে, তুমি প্রোগ্রাম তোমাকে বাজার থেকে মানে ক্রয় করে নিয়ে যাবে আর কি। সো ফোকাস অন দোজ থিংস। জাস্ট এটা হচ্ছে ফোরাস কাজ, স্কোরে ফোকাস করো। আর বাকি যেগুলো অর্নামেন্ট যদি থাকে ভালো, না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। এন্ড উই আর ওপেন টু হেল্প ইউ। ধন্যবাদ স্যার, অনেক এনকারেজিং কথাবার্তাগুলো বলার জন্য। আপনাদের পক্ষ থেকে আর কেউ যদি কিছু বলেন, মনে হয় আর কেউ বাকি নেই। শাকির ভাই কি কিছু বলবেন কিনা? না, থ্যাংক ইউ, দ্যাটস অল। আমি অনেক কিছু বলছি। আই রিয়েলি এনজয় দ্যাট কোম্পানি। আমি একদিকে বাংলাদেশ আর একদিকে ইউএসএ, মাঝখানে আমি বসে সবার কোম্পানি খুব এনজয় করছি। সো ইয়া, That's the best part of this COVID thing. I mean, যে আড্ডাটা চায়ের দোকানে হতো এটা এখন জুমে হচ্ছে। তো এটা খুবই ভালো। আমার মনে হয় all of us wish to continue it in the future. অলরেডি একজন কমেন্ট করছে অ্যাপ্লিকেশন নিয়ে। তো যদি কোন কিছু নিয়ে সেশন করতে চাও তাহলে জয় অথবা মাসুমের সাথে যোগাযোগ করে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করো। উইল ফাইন্ড সাম ডেট যেটা আমাদের জন্য স্যুট করে। তো আমরা আবার বসবো, আবার আড্ডা দেবো। এই থ্যাংকস আ লট ভাই। আমরা জানি আপনারা সবাই অনেক ব্যস্ত, অনেক ব্যস্ততার মধ্যে থেকে আপনারা আমাদের সময় দিচ্ছেন এবং দিবেন বলে আমাদের কমিটমেন্ট দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ হবে। তো আমার মনে হয় আমরা এখানে শেষ করে দিব ভাই। শিওর। সবাই ভালো থেকো। শেষ করার আগে আমি একটু বলতে চাই, যেখানে আমরা শুরু করেছিলাম যে কার্টেসি বিগিনস এট হোম, এন্ড আজকে এটা প্রুভ হলো যে না, আমাদের আমার ঘর থেকে শুরু করার যে বিষয়টা সেটা জেএমসি তে আছে এবং ইনশাআল্লাহ সামনে আমরা এই সাপোর্টটা পাবো এবং আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জেএমসি 10 ব্যাচের ভাইদের এবং মাসুম ভাইকে এই প্রোগ্রামটার জন্য। সবাই ভালো থাকবেন। আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ অল।